হ্যালো স্টুডেন্টস, যারা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইংরেজি বিষয়ে পুরো 90 নম্বরের একটি সাজেস্টিভ কোশ্চেন পেপার তৈরি করেছি। তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। ভালো নম্বর পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। ভালো নম্বর পেতে গেলে এই বিষয়গুলো অবশ্যই তোমাদের নজর দেওয়া দরকার। এই কিছু টিপস যেগুলো আমি বলবো সেগুলো প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে কাজে লাগবে। ইংরেজি বিষয়ে বিশেষ করে বলবো, সেই ইংরেজি বিষয়ে সেইগুলো মাথায় রাখবে যাতে করেই তোমাদের ভালো নম্বর আসে। দেখো, আর দেরি না করে শুরু করি, চলো। ভিডিওটা খুব বড় হয়ে যাবে, সেই জন্যেই তোমাদের আমি সমস্ত অক্ষর শব্দগুলো বা সেন্টেন্সগুলোর অর্থ, বাংলা অর্থ বিশেষ বলছি নাই, শুধু উত্তরগুলো দেখাচ্ছি এবং কিভাবে করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে তোমাদের কোশ্চেন পেপার পাওয়ার পরে অবশ্যই কিন্তু যেখানে তোমাদের নাম, রোল নাম্বার বা তোমাদের রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে, সেগুলো কিন্তু ভালো করে তোমাদের অ্যাডমিট দেখে লিখছো, মানে দুবার তিনবার চারবার করে মিলিয়ে নেবে। মিলিয়ে নিয়ে, কারণ তোমরা যথেষ্ট সময় পাবে, এখানে 3 ঘন্টা 15 মিনিট পর্যন্ত তোমাদের থাকছে, অথবা এগুলো লেখার জন্যে তোমাদের যথেষ্ট সময় থাকবে। সেইভাবে তোমরা অবশ্যই নাম, রোল নাম্বার, এই জায়গাগুলো খুব সুন্দর করে দেখে নেবে, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি সম্পূর্ণভাবে দেখে নেবে। তাছাড়া তোমাদের যখন ইনভিজিলেটর সই করবেন তখনও তোমরা একবার মিলিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছ। তোমরা দেখে নিয়ে তারপরে ওই বিষয়টা দেখা হয়ে গেলে পরে যাতে করে আর তোমাদের ওইটা নিয়ে চিন্তা না থাকে, সেটা সেই সময়ই চিন্তাটা দূর করবে। তারপরে এবারে ইংরেজি কোশ্চেন পাওয়ার পরেই তোমরা কিন্তু আগে পড়ে নেবে, চারদিকটায় ভালো করে পড়ে নেবে, সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, কি রাইটিং, গ্রামার দেখে নেবে। এবারে তোমাদের কিন্তু বারবার বলবো যে হয়তো দেখো তোমরা অনেক সময় ভালো প্রস্তুতি নিয়েছো, সেই কারণে হয়তো তোমাদের রাইটিং কমন পড়ে গেল। সিন তো তোমাদের কমন পড়ার সম্ভাবনা খুবই খুবই বেশি। আর আমি এখানে যে সিনগুলো, আগের কোশ্চেন একটা পেপার তৈরি করেছি সেটাও দেখবে, আর এখানেও যে সিনগুলো দিয়েছি এগুলো থেকে আসার ভীষণ চান্স। তো তোমরা ধরো কোশ্চেন পেপারটা উল্টে দেখলে যে আমার এইখানে আমি সিন প্যাসেজের পরেই আমি দেখলাম যে আমার গ্রামার যেগুলো পড়েছি সেগুলো কিন্তু খুবই কমন, বা গ্রামারগুলো আমি অতি সহজে পারবো। তো ইংরেজির কোশ্চেনে যেহেতু দাগ নাম্বার দেওয়ার ব্যাপার থাকছে না, অর্থাৎ আমি এইটা দাগ নাম্বার দেবো, তারপরে আবার হয়তো 1 থেকে দেওয়ার পরে আমি চলে গেলাম 9 কি 7, এরকম যেহেতু তোমাদের খাতায় লিখতে হচ্ছে না, তোমাদের কোশ্চেন পেপারটাতে অ্যান্সারগুলো লিখতে হচ্ছে, তাহলে তোমরা যেখানে খুশি যখন যেটা পারবে উত্তরটা সুন্দর করে লিখলে, এবং তারপরে আবার ধীরে ধীরে যেগুলো তোমাদের অজানা, যেগুলো হয়তো তোমাকে অনুমান করে আইডিয়া করে করতে হবে, সেগুলো আমি পরে পরে করব। তাহলে প্রথমে আমার কাজ হবে আগে একবার পুরো কোশ্চেন পেপারটা টোটালি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার চোখ বুলিয়ে নেওয়া, এবং এগুলোর মধ্যে যেগুলো তোমাদের কমন পড়েছে, অর্থাৎ যেগুলো তোমরা প্রস্তুতি যে নিয়েছো, প্রিপারেশান যে নিয়েছো, তার মধ্যে অধিকাংশই তোমরা কমন পেয়েছে, সেগুলো রাইটিংও হতে পারে, গ্রামারও হতে পারে। তো রাইটিং কমন পড়লে তোমরা প্রথমেই রাইটিংটা সেই অংশটা করে নিতে পারো। দেখা গেল হয়তো তোমাদের 9 রাইটিংটা কি 7 রাইটিংটা কি হয়তো 8 রাইটিংটা কমন পড়েছে, যেটা কমন পড়বে তোমরা কিন্তু সেই জায়গাটা, মানে সেই কমনের অংশটা ভালো করে করে নেবে। কেন বলছি না, তোমরা একটা মুখস্থ করেছো বা তোমরা এমনভাবে প্রস্তুতি নিয়েছো যে যদি তুমি আনসিন বা সিন হয়তো করে পরপর যাচ্ছ, তখনকে হয়তো সেই জায়গাটা ভুলে গেলে, তাহলে হয়তো তোমাদের পরে সেই জায়গাটা করতে গেলে অসুবিধা হতে পারে। তারপরে এবারে, কারণ আমি বলছি সময়টাকে বাঁচাতে হবে, তোমাদের সময়টাকে বাঁচাতে হবে। তাহলে সময়টাকে বাঁচাতে হলে আমি যখন আমার যে অংশটা আমি করতে পারবো সেই অংশটা আমি করব, তারপরে সেই অংশটা আবার অসুবিধা হচ্ছে, চলে গেলাম আমি আবার অন্য অংশে। অর্থাৎ এইভাবে আমি যদি করি, অর্থাৎ আমার যখন যেটা কমন আছে সেগুলো যদি আমি পরপর করে যাই, তাহলে কি সুবিধা হবে তোমাদের, না সময়টাও বাঁচবে, এবং আমার যে সমস্ত প্রস্তুতি নেওয়া বা আমার মনে রাখা বিষয়গুলো যেগুলো আছে, অর্থাৎ তোমার রাইটিং ইত্যাদি, যেগুলো তুমি তোমার খুব ভালো মনে আছে এবং দেখছো কমন পেয়ে গেছি, একদম যেমনটি তুমি প্রস্তুতি নিয়েছিলে তেমনটি পেয়ে গেছি, তাহলে সেই অংশটা সঙ্গে সঙ্গে করে নিলে তোমাদের একদম নির্ভুল হওয়ার চান্স ভীষণ বেশি। তাহলে তোমাদের সেই অংশগুলো আগে করে নিতে হবে। এটা কিন্তু বারবার মাথায় রাখবে যে তোমাদের প্রস্তুতি নেওয়া অংশগুলো কমন পড়ে গেলে সেই অংশটা করবে আগে, তাতে গ্রামার
গ্রামার হোক, রাইটিং হোক, যাই হোক। এবং যেহেতু তোমাদের কোথাও মার্কিং করার ব্যাপার থাকছে না, অর্থাৎ দাগ নাম্বার দেওয়ার ব্যাপার থাকছে না, সেই জন্যই কোশ্চেন যখন তখন উল্টে সিনে আনসিনে রাইটিংয়ে গ্রামারে যখন তখন যেখানে খুশি যেতে পারবে। এবং সবসময় চেষ্টা করবে যে অংশগুলো তোমাকে মানে একটু অনুমান করে বা একটু ভেবে চিন্তা করে করতে হবে, সেই অংশগুলো আমি পরে 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 করব। অর্থাৎ সময়টা আগে বাঁচাতে হবে, আমাকে প্রথম কাজ হচ্ছে সময়টা বাঁচাতে হবে, যাতে করে আমি পরীক্ষাটা আমার সমস্ত উত্তরগুলো লেখার পরে আমি একবার থরলি কোশ্চেনটা মানে অ্যান্সার পেপারটা থরলি একবার মিলাতে পারি। এটা কিন্তু মাথায় রাখতে হবে, তোমাকে কিন্তু সময় একটু বাঁচিয়ে রাখতে হবে এই কারণে, যাতে করে তুমি আবার ফের একবার মিলিয়ে নিতে পারো। কারণ আমরা যখন উত্তর করি তখন কিছু কিছু জায়গা আমাদের ভুল হয়ে যেতে পারে, তাতে স্পেলিং মিস্টেক হোক বা কোথাও হয়তো মানে তোমার অ্যাকচুয়ালি দাগ নম্বরটা বা টিকমার্কটা সেখানে দেওয়ার কথা তুমি উত্তরটা জানো কিন্তু ভুল জায়গায় টিকমার্ক দেওয়া হয়েছে। সেই জন্যেই তুমি কিন্তু মানে সময়টা বাঁচাবে, যাতে করে বারবার বলছি মিলাতে সময় পাও, মানে মিলিয়ে নিতে, উত্তরগুলো মিলিয়ে নিতে সময় পাও, এবং যখন যেটা কমন পাবে তখন সেটা করবে। যেমন ধরো আমি তোমাদের এখানে মানে হয়তো সিনটা থেকে দেখাচ্ছি, কারণ তোমাদের কোনটা কার কোনটা কমন, সবাইকার তো একই জিনিস কমন হবে না, তাহলে কার কোনটা কমন হবে সেটা তো আমি জানি না। তাহলে সেইভাবে আমি যে সিনটার কথা বলতে যে প্রথমে বলবো যে দেখো এখানে এই যে সিনটা আছে এটা তোমরা সবাই জানো যে মানে এই যে সাম ডেজ আফটার দি ফিউনারাল এ স্পেশাল ট্রেন টু গান্ধী সাজেস টু এলাহাবাদ, মানে এটা তোমাদের দি পাসিং অ্যাওয়ে অফ বাপু, তো সেখান থেকে নেওয়া। তাহলে এইটা সিন প্যাসেজটা আমার আর পড়ার দরকার নেই, তোমরা অলরেডি অনেকবার পড়েছো এবং তার অর্থ বাংলা অর্থ জানো। আমি সরাসরি উত্তরটাই চলে গেলাম যে দেখো টিক দি কারেক্ট অল্টারনেটিভ। তাহলে কেমনভাবে এটা করবে না, এইখানে যে অংশটা তোমার রয়েছে সেই মানে যেটা ঠিক হবে সেইটাতেই টিক মার দেবে। যেমন ধরো আমি বলছি দেখো যে দি কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ, আমরা জানি এটা ট্রিজ, স্টিক্স, ফ্লাওয়ার্স, পিকচার্স, এরকম তুমি সঠিক উত্তর তুমি জানো এটা ফ্লাওয়ার্স, কিন্তু তবু একবার অল্টারনেটিভগুলো একবার চোখ বুলিয়ে নেবে। কারণ অনেক সময় দেখবে মানে এই যে ফ্লাওয়ার্স এটার জায়গায় এই এফএল দিয়েই হয়তো অন্য শব্দ রয়েছে, তোমার হয়তো ভুল করে মানে তখন দাগ পড়ে যেতে পারে। সেই জন্যই চারটে অপশানই বা অল্টারনেটিভই ভালো করে একটু দেখে নেবে, তারপরে তুমি সিদ্ধান্ত নিলে যে এইটা হ্যাঁ ফ্লাওয়ার্সই হবে। এটা আমরা সবাই জানি যে এটা ফ্লাওয়ার্স হবে। এবং এই যে ফ্লাওয়ার্সের টিক মার দিচ্ছি ঘরটি, এবার এইটা আবার দেখে দিবে যে এটা আমার অপশানগুলোর বাঁ দিকে ঘরগুলো রয়েছে না ডান দিকে ঘরগুলো রয়েছে। এটা সব অপশানগুলো ডান দিকের ঘরগুলো রয়েছে, মানে তিনের অপশান করা মানে এখানে ডান দিকের ঘরটাই আমার তিনের অপশানে টিক মার দিতে হবে। তাহলে টিক মার দিলে বাকিগুলো কিন্তু কিচ্ছু করবে না, ক্রস বা অন্য কিছু করবে না, ফাঁকা রাখবে। বারবার বলছি যে যেমনভাবে করা আছে শুধুমাত্র এইটাই টিক মার দেবে, বাকিগুলো কিন্তু ফাঁকা থাকবে, মানে আর অল্টারনেটিভগুলো কিচ্ছু করার দরকার নেই, ওরকম ফাঁকা থাকবে। তারপর দ্বিতীয়টা পিপিল অন দি ট্রেন স্যাং, এখানে উত্তর হবে ভজনস, তাহলে ভজনসের টিক মার দিলে বাকিগুলো কিছু করলে না। তেমনি ধরো ব্যাক ইন ডেলি দি রাইটার ফেল্ট অ্যাট সি, তোমরা এখানে দেখো সবসময় বারবার বলছি যে এইগুলো একটু প্যাসেজটা এই প্রশ্নের যে শব্দগুলো আছে এই শব্দগুলো নি প্যাসেজটাই কোথায় রয়েছে, কোন সেন্টেন্সটাতে রয়েছে সেটা বারবার দেখে নেবে, তাহলেই উত্তরটা কনফার্ম হয়ে যাবে যে হ্যাঁ এটাই ঠিক উত্তর। এই যেমন ব্যাক ইন ডেলি দি রাইটার ফেল্ট, এখানে দেখো লেখা আছে ব্যাক ইন ডেলি আই ফেল্ট অ্যাট সি, তাহলে তুমি এই যে এখানে অ্যাট সি এরকম লিখছো। তেমনি প্রত্যেকটা দেখো যে আমার প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের শব্দগুলো আমি যদি খুঁজি তাহলে এখানে প্যাসেজের মধ্যে পাবো এবং ঠিক সেই সেন্টেন্সটা বা সেই লাইনটাতে উত্তরটা রয়েছে। তারপরে এখানে দেখো যে এই হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই দি, আমরা জানি সেটা গ্যাঞ্জেস হবে অর্থাৎ গঙ্গা, তাহলে গ্যাঞ্জেস এখানে টিক মার দিলাম, এখানে রয়েছে। আমি এখানে তোমাদের সুবিধার্থে একটু দাগ মেরে রেখেছি যে এরকমভাবে তোমরা দাগ দেয়, তবে পরীক্ষায় কোশ্চেনে তোমাদের এরকম দাগ দেওয়ার দরকার নেই, তোমরা শুধু উত্তরগুলো এখান থেকে খুঁজে খুঁজে নেবে, মানে যখন যেটা ভাবে সেটা খুঁজে লিখবে। তারপরে দেখো যে পাঁচেরটা দেখো উইথ বাপুস ডেথ দি ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড হবে, এখানে যা রয়েছে অল্টারনেটিভগুলো তাতে ভ্যানিশড হলো। তাহলে আমি মানে এই প্রসঙ্গে টিক মার্কের যে ব্যাপারটা আছে অর্থাৎ এমসিকিউ কোশ্চেনগুলো তাতে বলে দিলাম যে যেটি সঠিক হবে সেটিতে টিক মার্ক দেবে এবং সেই ঘরটি সেই বক্সটি কোন দিকে মানে অপশানটার কোন দিকে আছে এটি খেয়াল করে নেবে, দেওয়ার পরে সেইটি টিক মার্ক দেবে, বাকিগুলো কিছু করবে না। তারপরে দেখো এখানে বলে যে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলো পূরণ করতে হবে। এই প্রসঙ্গে মনে রাখবে যে এখানে যে অংশটা দেওয়া রয়েছে তার সেই অংশটার সঙ্গে ওইখানে
একটি, দুটি, পাঁচটি, সাতটি শব্দ যা হবে সেই শব্দটি বসিয়ে একটি সম্পূর্ণ অর্থপূর্ণ বাক্য হবে, মিনিংফুল সেন্টেন্স হবে, তারপরে ফুল স্টপ পড়বে। এটি কিন্তু খেয়াল রাখবে। তাহলে এইখানে যেমন ধরো বলা আছে অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল্ড, এখানে দেখো লেখা রয়েছে যে অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল্ড দি প্ল্যাটফর্ম। তাহলে আমাকে এখানে ফিল্ড পর্যন্ত রয়েছে, বাকি দি প্ল্যাটফর্ম লিখলেই আমার একটা সম্পূর্ণ বাক্য হয়ে যাচ্ছে। এইটি খেয়াল করবে এরকমভাবে, এবং এই শব্দগুলি প্যাসেজটি কোথায় রয়েছে দেখবে, সেই সেন্টেন্সটিতে খুঁজবে। তারপর আবার দেখো গান্ধীজিস ডেথ লেফট দি রাইটার, এখানে দেখো এরকম রয়েছে যে এই যে আই ফেল্ড দি ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড লিভিং মি আনপ্রোটেক্টেড। লিভিং মি, তাহলে লিভিং এখানে এটা লিভেরই পাস্ট ফর্ম হচ্ছে লেফট, অর্থাৎ লেখিকাকে মানে অসুরক্ষিত রেখে চলে গেলেন। তাহলে লেফট মি মানে দি রাইটার আনপ্রোটেক্টেড, তাহলে আমি এখানে লিখতে হবে আমাকে কি গান্ধীজিস ডেথ লেফট দি রাইটার আনপ্রোটেক্টেড, তাহলে ওই অংশটা লিখে দিলি হচ্ছে। তেমনি অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দি ট্রেন রিচড, এবারে এই অংশ এই শব্দগুলো কোথায় রয়েছে এখানে খেয়াল করলে যে এই যে দেখো অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দি ট্রেন রিচড এলাহাবাদ, তাহলে এই অংশটা কোথায় রয়েছে সেটা খেয়াল করলে সামান্য অংশটা উত্তর হয়ে যাবে। তেমনি এবারে আমরা চলে যাবে অ্যান্সার দি কোয়েশ্চেন্স, অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স। এবার এখানে একটা জিনিস খেয়াল করবে যে এখানে যে প্রশ্নটা থাকবে, যে টেন্সে থাকবে সেই টেন্সে আমাকে উত্তরগুলো করতে হবে। তাহলে সেই টেন্সে উত্তরগুলো করব, এবং সবসময় আমি তোমাদের বলে দিচ্ছি যে এমন উত্তরটা করবে যে একটা ওইখানে সেন্টেন্সে তুলে হুবহু যাতে লেখা যায়, তাতে কি তোমাদের সুবিধা হবে। হয়তো একটু ওখানে ডাইরেক্ট আছে, ইনডাইরেক্ট করে দিলে লেখা সুবিধা হবে। তাতে কি সুবিধা হবে না, তোমাদের বানান ভুলটাও বিশেষ হবে না, দেখে দেখে লিখবে, আর সেন্টেন্সের কনস্ট্রাকশনটাও ঠিক থাকবে এবং ভালো নম্বর পাবে, মানে পুরো নম্বর পাবে। তাহলে দেখো এখানে বলেছে যে হোয়াই ডিড নট পিপিল উইপ এনিমোর, তাহলে কেন লোকেরা আর কাঁদেনি না, এইখানে একটা রয়েছে দেখো যে পিপিল ডিড নট উইপ এনিমোর ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দি ফ্লাওয়ার্স অ্যান্ড দি সংস। তাহলে আমার আর কিচ্ছু পরিবর্তনের তো দরকার নেই, আমি হুবহু লিখে দিলাম এবং দেখে দেখে লিখব, যাতে করে কোনো বানান ভুল না হয়, কোনো কনস্ট্রাকশানে ভুল না হয়। আমি হুবহু এই অংশটা তুলে দিলাম যে পিপিল ডিড নট উইপ এনিমোর ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দি ফ্লাওয়ার্স অ্যান্ড দি সংস। তাহলে আমার এখানে হুবহু সেই অংশটা আমি তুলে দিলাম। তাহলে কারণ আমার ওইখানে আর পরিবর্তন কিছু করব না, মানে যেখানে আমার হুবহু ঠিক ঠিক মিলে যাবে, পরিবর্তন কিছু করার দরকার নেই। এবং তুমি ওইখান থেকে দেখে দেখে লিখবে যাতে করে বানান ভুল না হয়, কনস্ট্রাকশন ভুল না হয়। তেমনি সেইভাবে দেখো হু গেদার্ড অ্যাট দি ব্যাঙ্ক হোয়েন দি অ্যাসেস ওয়ার ইমার্সড, এবারে কারা জমায়েত হয়েছিল সেই নদী পাড়ে যখন ছাইভস্ম সেখানে নিমজ্জিত করা হয়েছিল। তাহলে এবারে ছাইভস্ম যখন বিসর্জন করা হয়েছিল তখন নদী পাড়ে কারা জমা হয়েছিল। তো আমি এখানে একটা এই শব্দগুলোর কোন সেন্টেন্সটা বা কোথায় রয়েছে আমি এখানে দেখি। দেখো এইখানে শব্দগুলো এরকমভাবে রয়েছে, দেখুন যে দি অ্যাসেস, খেয়াল করো, দি অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দি গ্যাঞ্জেস হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গেদার্ড অ্যাট দি ব্যাঙ্ক। এবারে দেখো ব্যাঙ্ক মানে ফুল স্টপ রয়েছে। এবারে এই অংশটাকে আমি হয়তো সাজাতে পারতাম হু গেদার্ড, সেখানে এরকম এই হিউজ ক্রাউড গেদার্ড অ্যাট দি ব্যাঙ্ক হোয়েন দি অ্যাসেস ওয়ার ইমার্সড, এটাও করা যেতে পারে যে এই হিউজ ক্রাউড গেদার। তো আমি এইটা যদি আমার ভুল হয়ে যায় যে আমি সাজাতে পারছি না, কি করে সাজাবো, তাহলে আমি এই সেন্টেন্সটা হুবহু লিখে দিই না, তাহলে তো আমার তো ভুল নয়, এটা আমার একদম কোনো নির্ভুলভাবেই হচ্ছে এবং আমার এখানে বানান ভুল বা অন্য কিছু মানে চান্স কিছু নয়। তাহলে দি অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দি গ্যাঞ্জেস হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গেদার্ড অ্যাট দি ব্যাঙ্ক। তাহলে দেখো এরকম লিখে দিলে উত্তরটা একদম সঠিক হচ্ছে, আর তোমরা বানান ভুল বা কনস্ট্রাকশনে ভুল হওয়ার কোনো চান্স নাই এবং তোমরা সহজেই করতে পারবো, অতি সহজে। এরপরে আমরা পোয়েমে চলে যাব। তো আমি তোমাদেরকে পরামর্শ দেবো, তোমাদের যে দুটো পোয়েম করতে হবে তোমাদের সিলেবাস এবারে রয়েছে, অবশ্যই ওই পোয়েমটার নামটা এবং পোয়েটের নামটা, কবির নামটা এবং কবিতার নামটা খুব নিখুঁত করে একদম ভালো করে বানান সহ মুখস্থ রাখবে, অবশ্যই মুখস্থ রাখবে। তো যাই হোক, এখানে এবারে দেখো দি মাউন্টেন অ্যান্ড দি স্কুইরাল, মানে এইটা তোমাদের এবারে এই ফ্যাবেল কবিতাটা তোমাদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট। তো
তো এই কবিতাটা তো তোমরা পড়েইছো অনেকবার, আমি আর কবিতাটা যাচ্ছি না, সরাসরি প্রশ্নগুলো যাচ্ছি। সেই একই কেস আগের মতনই, এটা প্রোজে যেমন রয়েছে তেমনি এখানে টিক দিতে হবে কারেক্ট সঠিক উত্তরটাই। তাহলে লিটল পিগ রেফার্স টু, এখানে তোমরা জানো দি স্কুইরাল, লিটল পিগ বলতে কাকে বোঝানো, দি স্কুইরাল, তাহলে দি স্কুইরাল টিক মার দিলে বাকিগুলো কিছু করবে না সেরকম। দি মাউন্টেন ক্যান ক্যারি অন ইটস ব্যাক, এখানে ফরেস্ট হবে, তাহলে ফরেস্টে টিক মার দিলে বাকি কিছু করলে না। দি মাউন্টেন ইজ, এখানে যা অল্টারনেটিভ রয়েছে তাতে ভেরি বিগ করতে হবে, তোমরা পোয়েমটা পড়লেই পাবে, দেখো ভেরি বিগ, তাহলে ভেরি বিগ এখানে টিক মার্ক। স্কুইরাল ট্যাগ, এখানে সবসময় খেয়াল করে দেখো বক্সগুলো প্রত্যেকটা অল্টারনেটিভের ডান পাশে থাকছে, তার মানে তাহলে আমি যে যখন দুয়েরটা করছি তখন আমি দুয়ের ডান পাশেরটা ভুল করে যেন বাঁ পাশেরটা পড়ে যায় না, এগুলোকে একটু খেয়াল করবে। আমরা জানি সবই, আর আমি যেটা বলছি তোমাদের হয়তো মনে হতে পারে যে এগুলো কী করতে বলছি, এগুলো ফালতু কথা, এগুলো সবাই জানি, কিন্তু সবাই জানলেও আমরা পরীক্ষার সময় অনেক সহজে মানে নানা রকম চিন্তাতে ভুল হয়ে যায়। তবে বারবার বলবো, পরীক্ষা দেওয়ার সময় কিন্তু একেবারেই টেনশন করবে না। কেন না, তুমি যেটুকু টেনশন করলে তোমার তো লাভ কিছু নেই, যেটুকু জানো সেটুকুও তোমার গোলমাল হয়ে যাবে। বারবার বলছি, পরীক্ষার সময় সবসময় শান্ত থাকার চেষ্টা করো এবং একদম শান্ত মনে যা আছে সেগুলো থেকে একটু ভালো করে পড়ে নিয়ে চিন্তা ভাবনা করে লেখো, দেখবে তোমরা ম্যাক্সিমামই উত্তর করতে পারবে। কারণ পরীক্ষার কোশ্চেন খুব একটা তোমাদের ক্ষেত্রে জটিল হয় না, হবে না, তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা খুব সুন্দর করে উত্তর করতে পারবে যদি বেশি টেনশন না করো, খুব শান্তভাবে করবে। টেনশন করলে কিন্তু যে কোনো পরীক্ষায় গোলমাল হয়ে যাবে এবং জানা জিনিস তোমাদের ভুল হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, তোমরা যে উত্তরগুলো জানো সেগুলো ভুল হয়ে যাবে। যাই হোক, তোমরা এই যে এরকমভাবে তারা করবে, তাহলে আমি যেমনভাবে বলবো এগুলো বক্সগুলো একটু দেখে নিচ্ছ। তারপরে স্কুইরাল ট্যাগ ইজ মেড বাই দি, এবার এখানে মাউন্টেন হবে, সেরকমভাবে টিকমার্কটা দিলে। তাহলে এরপরে আমরা পোয়েমের পরের যে প্রশ্নগুলো রয়েছে দেখো, এগুলো টিএফ। এবার টিএফ প্রসঙ্গে একটা কথা বলি, যে এখানে বলছে ধরো রাইট টি ফর টু, এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দি বক্সেস অন দি রাইট হ্যান্ড সাইড, প্রোভাইড সেন্টেন্সেস অথবা ফ্রেসেস অথবা ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার, মানে যেটা আমরা বলছি সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে এরকম ক্যাপিটাল লেটারে টি অথবা ক্যাপিটাল লেটারে এফ লিখতে হবে বক্সের মধ্যে। তো সেটা খেয়াল করবে। দি যেমন ধরো এখানে আমি একটু কেমনভাবে উত্তরগুলো করতে হবে বলে দিচ্ছি, দেখো যে দি মাউন্টেন কোয়ার্ল উইথ দি ফরেস্ট, তাহলে পর্বত কখনো বনের সঙ্গে মানে বন জঙ্গলের সঙ্গে তো ঝগড়া করে নাই, স্কুইরালের সঙ্গে করেছিল, তাহলে এটা ফলস। এবার এখানে কেমনভাবে পোয়েমটাতে আমি লিখছি দেখো, এসএস মানে সাপোর্টিং স্টেটমেন্টটা কেমন, দেখো সিঙ্গেল ইনভার্টেড কমা ইউজ করবে, দিয়ে দি মাউন্টেন অ্যান্ড দি স্কুইরাল। এবারে যেহেতু আমরা জানি ইংরেজির কবিতা মানে প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবেই, প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবেই। তাহলে আমি যদি পরপর লিখে দিই, তাহলে এখানে যে হ্যাডের এখানে যে তোমার কবিতাটার যে এই যে মাউন্টেন অ্যান্ড দি স্কুইরাল, এখানে কী ছিল দেখো, যে এই যে দি মাউন্টেন অ্যান্ড দি স্কুইরাল হ্যাড এ কোয়ার্ল, তাহলে এইখানে হ্যাডের এইচটা বড় আছে দ্বিতীয় লাইনে বলে, তাহলে মাউন্টেন এই দেখো প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষর ক্যাপিটাল আছে এবং থাকবেই। তোমরা যে কোনো ইংরেজি কবিতায় দেখবে, তাহলে সেটা যদি হয়, তাহলে আমাকে যদি এটা বোঝাতে হয় তাহলে কি করতে হবে না, আমাকে এইভাবে করতে হবে। কীরকমভাবে না, দি মাউন্টেন অ্যান্ড দি স্কুইরাল। এবারে যদি তোমাদের জায়গা অনেকটা থাকে, যদি তোমাদের এরকম পেজ থাকে, তাহলে তুমি দ্বিতীয় লাইনে করলে হ্যাড এ কোয়ার্ল, আর যদি তোমাদের পেজ কম থাকে অর্থাৎ দুটো তিনটে লাইন তুলতে, তাহলে এরকম একটা অবলিক দিয়ে দিলে, অবলিক মানে হচ্ছে পরের লাইন, অবলিকটা যখন দিয়ে দিলে তাহলে পরের লাইন যদি হয় তাহলে এরকম একটা অবলিক বড় করে দিয়ে দিলে, তাহলে হ্যাড এ কোয়ার্ল মানে কি এটা আমার দ্বিতীয় লাইন। তাহলে এবং সিঙ্গেল ইনভার্টেড কমাটা অবশ্যই যে কোনো প্রোজ পোয়েম থেকে যখন সাপোর্টিং স্টেটমেন্ট তুলতে হবে, যে অংশটা দেখলেই আমার মনে হবে যে হ্যাঁ এটা ট্রু, এই অংশটা দেখে বুঝেছি। আর কি করে তুমি বুঝবে না, এই শব্দগুলো যেটা থাকছে, এই শব্দগুলো কোন সেন্টেন্সটা বা কোন লাইনটা রয়েছে সেই অংশটা লিখবে। এবারে যদি তোমাদের প্রথম থেকে তুলতে হয় তাহলে সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে প্রথমে ক্যাপিটাল লেটার করে যা আছে তাই লিখলে। এবারে যদি প্রথমটা না তুলতে হয় তাহলে একটু ডট 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 দিয়ে চলে গেলে তারপর অংশটা লিখলে। সেইভাবে তোমাদের পুরো অংশটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। খেয়াল করবে, আমি যে কথাগুলো বলছি এগুলো একটু মনে রাখবে, মনে রাখার চেষ্টা করবে, ভালো নম্বর অবশ্যই পাবে, তোমরা নিশ্চিন্তে থাকো। তারপরে কি, দি স্কুইরাল, দেখো এখানে দেওয়া আছে স্কুইরাল ট্র্যাক অন দি মাউন্টেন ইজ নট বিউটিফুল, তো এটা তো ফলস বটেই, কারণ খুব প্রিটি কুইরালস ট্র্যাক এই কথাটা ছিল। তাহলে এখানে দেখো এরকম দুটো লাইন আছে যে আই উইল নট ডিনাই ইউ মেক। এবারে দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে প্রথমেরটায় জায়গা মানে একরকম করে করেছি, এখানে স্ল্যাশ দিয়ে করেছি, আমি এটাও স্ল্যাশ দিয়ে করতে পারতাম বা অবলিক দিয়ে করতে পারতাম,
কিন্তু এটা এরকম করে বুঝিয়েছি যে যদি তোমাদের অনেকটা জায়গা থাকে, এরকম পোয়েমের ক্ষেত্রে যদি দুটো লাইন লিখলে হয়ে যায়, তাহলে পরের লাইনে এরকম করে লিখবে। দিয়ে দেখো পরের লাইনে লেখার জন্য এটা বড় করতে হচ্ছে, এ ভেরি প্রেটি স্কুইরাল ট্র্যাক, তারপরে আমি সিঙ্গেল ইনভার্টেড কমাটা শেষ করলাম। যাই হোক, এবারে আমরা আনসিনে যাব। তো এখানে আমি সময়ের অভাবে আনসিনটা আমি আর মানে বলছি নাই, তো আমি তোমাদেরকে পড়ে মানে বলছি, আমি সরাসরি উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের এই প্রসঙ্গে বলি যে আনসিন সাধারণত তোমাদের কোনো নিউজ পেপার থেকেই হয়তো দিতে পারে। তো সেই ক্ষেত্রে এই যে এরকম একটা কোন নিউজ পেপার থেকে কত তারিখে নিউজ পেপার থেকে দেওয়া হয়েছে, সেটা কিন্তু এরকম দেওয়া থাকতে পারে। তো সেইটা কিন্তু তোমাদের দেখে নেওয়াটা খুব জরুরি, কারণ এই অংশটা দেখলে না তোমরা অনেক কিছু প্রশ্ন আসবে যেগুলো এই অংশটার উপর নির্ভর করবে। অর্থাৎ এই যেমন ধরো এখানে বলছে অ্যাডাপ্টেড ফ্রম দি টাইমস অফ ইন্ডিয়া, আর এটা নভেম্বর 9, 2017। তাহলে 2017 সালে 9ই নভেম্বর ওই টাইমস অফ ইন্ডিয়া থেকে এই অংশটা নেওয়া হয়েছে। তাহলে এইটা আমার জানা থাকলে আমার কিন্তু প্যাসেজটা পড়ে অন্যান্য উত্তর করতে সুবিধা হবে। তাহলে এখানে আমি সরাসরি যেমন এখানে যাচ্ছি, আবার সেই টিক দি কারেক্ট অল্টারনেটিভ, তাহলে তোমরা সেই সিনের মতনই তোমরা এই উত্তরগুলো এরকমভাবে যেটি সঠিক সেটিতে টিক মার দেবো। এখানে যেমন বলা আছে দেখো, নাম্বার অফ টাইমস মেরি কম টুক পার্ট ইন দি এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ, এখানে এটা পড়লে ভালো করে পড়বে, পড়ে দেখবে এটা এখানে 6 হবে। কারণ এই যে এক জায়গায় রয়েছে যে মেরি কম, এখানে তোমরা না পড়লে বুঝতে পারবে নাই যে এখানে 6 কথাটা প্রথমে আমরা 5 পাচ্ছি, কিন্তু পরে আমরা একটা জায়গায় পাবো যেটা 6 কথাটা টার্মটা রয়েছে। তো আমরা সেটা যাওয়ার আগে আমি আনসিন সম্পর্কে আরও কয়েকটা কথা বলি আগে, যে আনসিনের কিন্তু একটা জিনিস খেয়াল করবে, যে আনসিন যত শব্দ জটিলই হোক বা যাই কিছু হোক, তোমরা আনসিনের প্যাসেজটা নি বেশ মানে 3বার 4বার পড়ে নেবে। আগে বারবার বলছি পড়ে নেবে, পড়ে নিয়ে একটু মানেটা বোঝার চেষ্টা করবে। এগুলো একটু পড়ে নিলেই, মানে 4বার 5বার পড়লে নি তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে কি সম্পর্কে প্যাসেজটা রয়েছে, এবং কিছু শব্দ কিন্তু অনুমান করতে পারবে যে এটার অর্থ কি হতে পারে। সেই জন্যই তোমাদেরকে বারবার বলছি এটা বেশ কয়েকবার আনসিনটা পড়ে নেবে। তাহলে আনসিনটা পড়ে নিলেই কিন্তু তোমরা বেশ কিছু শব্দ মানে অনুমান করতে পারবে। এবার আবার কাজ হচ্ছে তোমাদের, যখন এই শব্দগুলো পড়বে তখন এই শব্দগুলো বা সেন্টেন্সটা প্যাসেজের কোন জায়গায় আছে বারবার খেয়াল করবে। তাহলে প্যাসেজের কোন জায়গায় আছে খেয়াল করলেই তোমরা সেই অংশটা থেকে মানে ঠিক লিখছো না ভুল লিখছো সেটা আবার বুঝতে পারবে। যাই হোক, যেমন এইখানে আমি যেখানে প্রথমে দেখো বললাম যে নাম্বার অফ টাইমস মেরি কম টুক পার্ট ইন দি এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ ইজ, এবারে এরকম করে ধরো তুমি পড়ছো, এখানে দেখলে যে ফার্স্ট ইন দি, এখানে দেখো হার 5th এশিয়ান বক্স চ্যাম্পিয়নশিপ গোল্ড মেডেল, তাহলে তোমার মনে হতে পারে 5th না দিয়ে এখানে দেখলে না অল্টারনেটিভে 5th নাই, তারপরে হয়তো আবার পড়ে গেলে। এবারে পড়তে পড়তে তোমাদের গোটাটাই তখন একবার চোখ বুলিয়ে নিতে হবে, কারণ তুমি অলরেডি তো তুমি অনেকবার পড়েছো। তাহলে যেহেতু পড়েছো সেহেতু বারবার এটা চোখ বুলিয়ে নিলেই তুমি বুঝতে পারবে যে আমার অ্যাকচুয়ালি উত্তরটা কী হবে। তো এবারে যেমন ধরো চোখ বুলিয়ে দিয়ে দেখা গেল যে 50 ভার্ডিট টু মেক দি ফাইনাল ফর দি 5th টাইম ইনার 6 অ্যাপিয়ারেন্সেস। তার মানে ইনার 6 অ্যাপিয়ারেন্সেস মানে কি, মানে 6বার সে এই এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে অ্যাটেন্ড করেছিল বা সেখানে কম্পিটিশান মানে অংশগ্রহণ করেছিল আর কি। তাহলে মানে মেরিকম অংশগ্রহণ করেছিলেন সেই 6বার। তাহলে সেইখানে আমার তাই মানে দাঁড়াচ্ছে যে নাম্বার অফ টাইমস মেরিকম টুক পার্ট ইন দি এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ, এবারে কতবার অংশগ্রহণ করেছিলেন না, এখানে 6বার। তাহলে সেই জন্য আমি বারবার বললাম একবার পড়ে নেবে। তোমার প্রথমেই মনে হয় 5th, তো তাহলে 5th তো নেই, সেরকম করে দেখে নিতে হবে। এবারে দেখো দিয়ে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ 2017 ওয়াজ হেল্ড ইন, তো এইখানে চায়না, ইন্ডিয়া, জাপান, ভিয়েতনাম এগুলো এবার একটু তুমি দেখে নিলে যে তাই তো কোনটা হতে পারে করে আবার একবার সেই জায়গা সেই অংশগুলো দেখলে, যেমন এইখানে দেখো দেয়া আছে যে ইন দি সামিট ক্লাস অন ওয়েডনেসডে অ্যাট হো চি মিন সিটি ইন ভিয়েতনাম। তার মানে এখানে তাহলে কোন জায়গায় অনুষ্ঠিত হয়েছিল না, ভিয়েতনামে, তখন তুমি এখানে ভিয়েতনামে টিকমার দিলে। তারপর আবার বলছে ইন দি সেমিফাইনাল মেরি কমস অপোনেন্ট ওয়াস, এবার ইন্দোনেশিয়ান, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান। তাহলে এখানে বলা আছে কথাটা দেখো যে এই সেমিফাইনালে কে অপোনেন্ট ছিল, অপোনেন্ট মানে তার প্রতিপক্ষ কে ছিল। তাহলে তুমি এইখানে একটু পড়ে নিলে, পড়ে নিয়ে দেখলে যে এই যে এখানে তো প্রথমে আমরা এটা যেটা পাচ্ছি ডিফিটিং কোরিয়া কিম হিয়াংমি, এটা হচ্ছে
কিসে না, এটা ফাইনালে। মেরি কম ওন হার 5th এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ গোল্ড মেডেল ফার্স্ট ইন দি 48 কেজি ক্যাটাগরি বাই ডিফিটিং কোরিয়াস কিম হিয়াং। মানে এইটা তাহলে কোরিয়ার নয়, তোমরা বুঝে গেলে যে কারণ এইটা হচ্ছে ফাইনালে। এরপর আমরা পড়তে পড়তে গেলাম, দিয়ে এইখানে দেখবে যে যেখানে আমার কথাগুলো থাকবে সেমিফাইনাল ইত্যাদি ইত্যাদি কথাগুলো থাকবে সেই অংশটাতে এরকম। আমি এটা কিন্তু উত্তরটা তোমাদের এখনই তো হয়ে যাবে, কিন্তু উত্তরটা আমাদের তা বললে হবে নি। তাহলে উত্তরটা এখানে মনে রাখতে হবে যে আমি এখানে পড়ে এরকম করে পড়ার অভ্যাসটা করতে হবে যে ইন দি সেমিফাইনাল, এখানে যে কথাগুলো আসছে দেখো, ইন দি সেমিফাইনাল অন টিউসডে। আমি কিন্তু এখানে উত্তরটা তোমার বলে দিলে মানে তোমরা উত্তরটা তো আনসেনে এখনই হয়ে যাবে, সব উত্তর করে দিয়েছি, কিন্তু এরকম করে পড়ার অভ্যাসটা করবে। যেমন এখানে বলছি দেখো যে এই কথাগুলো পাচ্ছি, সেমিফাইনাল কথাগুলো। ইন দি সেমিফাইনাল অন টিউসডে মেরি কম হ্যাড স্টার্টেড দি ডে ব্রাইডলি ফর ইন্ডিয়া ডিফিটিং জাপানস সুবুসা কোমুরা। তাহলে তা যদি হয় তাহলে এখানে এটা কী হবে, তাহলে জাপানিজ হবে। তার মানে ইন দি সেমিফাইনাল মেরি কমস অপোনেন্ট ওয়াজ এ জাপানিজ, এইখানটা এটা হবে, এখানে টিকমার্কটা দেওয়া হয় না, এটা জাপানিজ হবে। তাহলে এরকমভাবে তোমরা উত্তরগুলো খুঁজবে, উত্তরটা মানে আগেই জানলেও আবার সেই শব্দগুলো কোথায় রয়েছে ওটা খেয়াল করবে, বারবার বলছি খেয়াল করবে। তারপরে ইন দি ফাইনাল মেরি কম অপোনেন্ট ওয়াজ, দেখো একবার সেমিফাইনাল বললো, দিয়ে এবারে ফাইনাল, তাহলে ফাইনালে এইখানটা আমার এই যে কথাগুলো রয়েছে দেখো, মেরি কম ওন হার 5th এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ গোল্ড মেডেল ফার্স্ট ইন দি 48 কেজি ক্যাটাগরি বাই ডিফিটিং। তাহলে এখানে মানে পঞ্চম যে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে গোল্ড পাচ্ছে সেটা তার মানে কি, সে ফাইনালে নিশ্চয়ই জয়লাভ করেছে তাই পাচ্ছে। তাহলে তা যদি হয় তাহলে এখানে করতে হচ্ছে কে না, কোরিয়াস কিম হিয়াং মি। তাহলে এখানে কোরিয়া হবে, মানে এটা লিখে দিলে। এইটা দেখো এইখানে একটা এটা হচ্ছে সেমিফাইনালে যাবেন, এটা কোরিয়ান হবে, এখানে এটা কোরিয়ান হবে। অর্থাৎ প্রথমেরটা এটা হচ্ছে জাপানিজ আর এটা হচ্ছে কোরিয়ান। এখানে কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিফিটিং কোরিয়াস কিম হিয়াং মি, তার মানে তাহলে এটা কোরিয়ান হবে। এখানে এই যে আমি যে তোমাদেরকে বললাম এই যে এরকম দেখো, এইখানে আমি বসাতে যে এখানে একটা ভুল হয়েছে, তাহলে তোমরাকে ওই জিনিসটাই বলছি যে তোমরা কিন্তু মনে করলেও আবার বারবার পড়বে, এইটা তোমাদের কিন্তু এই জিনিসটাই করতে হবে, বারবার পড়বে। তারপরে এবারে ধরো তোমাদের ধরো মনেও হয় যে এই যেমন আমি করলাম, এখানে একটা ভালো করে কেটে দিলে বা এখানে কেটে দিয়ে এখানে ক্রস দিয়ে দিলে, দিয়ে পাশে যেটা হবে সেটা ঠিক টিক চিহ্ন দিলে। এটা যদি তোমাদের কোনো কারণে এরকম ভুল হয়েও যায়, হতেই পারে, মানে স্লিপ অফ দি পেন হতেই পারে, তো এখানে সেটা বারবার বলছি কেটে দেবে, দিয়ে তারপরে এখানে করবে। হো চি মিন সিটি ইজ, এখানে দেখতে পাচ্ছ কোরিয়া লেখা রয়েছে, এই যে হচ্ছে কোরিয়া না কি সেটা আমরা আগে দেখব। তাহলে এখানে লেখা রয়েছে দেখো, ইন দি সামিট ক্লাস অন ওয়েডনেসডে অ্যাট হো চি মিন সিটি ইন ভিয়েতনাম। তাহলে ভিয়েতনামের শহর, হো চি মিন সিটি হচ্ছে ভিয়েতনামের শহর। এখানে বারবার বলছি তোমরা যে শব্দগুলো যে থাকবে সেগুলো আবার আনসিন প্যাসেজে সেই জায়গাটায় দেখবে, আনসিন প্যাসেজে সেই জায়গাটা দেখে তারপরে শিওর হয়ে দাগ দেবে। তাহলে হো চি মিন সিটি ইজ ভিয়েতনাম, ভিয়েতনামে দাগ দিলে। তারপরে বলছে নেম অফ অ্যান ইন্ডিয়ান বক্সার আদার দ্যান মেরি কম মেনশন ইন দি টেক্সট ইজ। তো এইখানে আমরা পড়ে গেলাম, আমরা বারবার পড়ে এসে দেখলাম যে এইখানে কোথায় আর অন্য কে বক্সার রয়েছে। তারপরে লাস্টে আমরা এখানটা এসে দেখা যাচ্ছে যে ইন্ডিয়াস সোনিয়া লেদার 57 কেজি, এই 57 কেজি ক্যাটাগরিতে উইল অলসো ফিচার ইন এ ফাইনাল বাউট লেটার ইন দি ডে। তাহলে আরেকজন যিনি রয়েছেন তিনি হচ্ছেন সোনিয়া লেথার। তাহলে এখানে আমাদের কি হতে হবে না, এই যে সোনিয়া লেথার টিক মার দেবো। আমি সবগুলো পড়ে দেখলাম, মানে এই আমি বারবার বলছি এই শব্দগুলো আবার পড়ে দেখতে হবে। এবারে দেখো তোমাদের রয়েছে সেই সিন প্যাসেজের মতন টিএফ এবং সেখানে ওই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। তাহলে প্রথমে দেখো তোমাদেরকে ওই ক্যাপিটাল লেটারে টি এবং ক্যাপিটাল লেটারে এফ করবে। তাহলে মেরি কম ওন বক্সিং চ্যাম্পিয়নশিপ গোল্ড মেডেল ফর দি ফার্স্ট টাইম ইন 2017। এটা অবশ্যই ফলস হবে, কারণ কেন ফলস হচ্ছে না, এরকম একটা লাইন রয়েছে দেখো যে ওনার 5th এশিয়ান বক্সিং চ্যাম্পিয়ন, মানে প্রথমই লাইনটা রয়েছে দেখো, এটা দেখলে বুঝতে পারছে যে এমসি মেরি কম ওন হার 5th এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ গোল্ড মেডেল। তাহলে এখানে তো আমি যে সালটা তো 2017 আমি এখানে পেয়েছি, সেই সময় এখানে রিপোর্টটা হচ্ছে, তাহলে এখানে পঞ্চম, তার মানে কিন্তু এখানে এটা প্রথম নয়। তাহলে সেই জন্য যে এখানে বলা হয়েছে যে ফার্স্ট টাইম, তাহলে ফার্স্ট টাইম মানে প্রথম নয়, সেই জন্য এই অংশটা থেকে আমি বলতে পারলাম। এবার এই অংশটা কেমনভাবে লিখেছি দেখো, যে আমার এমসি মেরি কম ওন হার 5th, এই অংশটা লিখে দেওয়ার পরে আমার আর বাকি অংশটা লেখার দরকার নাই। এমসি মেরি কম ওন হার
5th এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ গোল্ড মেডেল। তারপর আর বাকি অংশটা তো লেখার দরকার নাই, তাহলে আমি সেই অংশটা ডট 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 দিয়ে চলে গেলাম, দিয়ে সিঙ্গেল ইনভার্টেড কমাটা শেষ করলাম। তোমাদের যে অংশ লেখার দরকার নেই সেই অংশটা, মানে আমি এই অংশটাতেই আমার উত্তরটা পেয়ে গেলাম। তারপরে দেখো, বিফোর দি ফাইনাল মেরি কম ওয়াজ নট অ্যাট অল কনফিডেন্ট অ্যাবাউট হার ভিক্টরি, এটাও ফলস হবে। তাহলে এইখানটায় এরকম পড়ে পড়ে গেলে, আমি এখানটা ধরো দাগিয়ে রেখেছি, মানে মার্কিং করে রেখেছি, আমি বলে দেবো, কিন্তু তোমরা যে একটু খুঁজে 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 দেখবে এই শব্দগুলো কোথায় রয়েছে। তাহলে এই শব্দগুলো এইখানটায় রয়েছে, দেখো যে অ্যাহেড অফ দি ক্লাস মেরি কম হ্যাড এক্সপ্রেসড হার ডিজায়ার টু রিটার্ন টু ইন্ডিয়া উইথ এ গোল্ড মেডেল। আই অলওয়েজ নিউ দ্যাট if I could remain fit, a gold medal was always within my grasp. I have managed to maintain my fitness over the course of this tournament and I am feeling very confident. এখানে এবার ভালো করে খেয়াল করো, I am feeling very confident of a good show in the final as well. তাহলে ফাইনালের আগে তিনি, এটি ফলস হবে, তিনি এই কথাগুলি বলেছিলেন যে I am feeling very confident, অর্থাৎ তিনি খুবই মানে আশাবাদী, তিনি আত্মবিশ্বাসী ছিলেন। আই অ্যাম ফিলিং ভেরি কনফিডেন্ট অফ এ গুড শো ইন দি ফাইনাল অ্যাজ ওয়েল, মেরি হ্যাড টোল্ড টিওয়াই। তাহলে এরকম শব্দগুলোতেই আমি বুঝতে, তার মানে আমার পুরো প্রথমের দিকের অংশটা, সেন্টেন্সের প্রথমের দিকের অংশটা লেখার দরকার নাই বলে আমি একটু সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে ডট 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 দিয়ে চলে গেলাম। এটা কিন্তু খেয়াল করবে, এইরকমভাবে লেখার চেষ্টা করবে। তারপরেও দেখো, ইন 2017 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ মেরি কম বিকেম ভিক্টোরিয়াস ইন 48 কেজি ক্যাটাগরি। এটা অবশ্যই টি হবে, কেননা এখানে প্রথমেই তোমরা এটা পেয়ে যাচ্ছে, দেখো যে এমসি মেরি কম ওন হার 5th এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ গোল্ড মেডেল ফার্স্ট ইন দি 48 কেজি ক্যাটাগরি বাই ডিফিটিং কোরিয়াস কিম হিয়াং মি ইন দি সামিট ক্লাস অন ওয়েডনেসডে অ্যাট হোচিমিন সিটি ইন ভিয়েতনাম। তাহলে এটা অবশ্যই 48 ক্যাটাগরি। তাহলে এই অংশটা লিখে দিলাম যে কি লিখলে, দিস ওয়াজ দি ফার্স্ট টাইম ইন 5 years দ্যাট মেরি কম, এখানে আমার ছিল যে এসে মেরি কম ভিক্টোরিয়াস ইন 48 কেজি ক্যাটাগরি, তাহলে ভিক্টোরিয়াস, তাহলে এখানে এইখানে কথাটা উত্তরটা পাবে। দেখো ওইটা 48 ক্যাটাগরি ছাড়াও এই শব্দগুলো এইখানে পাচ্ছ, একটু পড়ে আসো, আসলেই বুঝতে পারবে। দিস ওয়াজ দি ফার্স্ট টাইম ইন 5 years দ্যাট, এটা দি হবে না, দ্যাট হবে, দ্যাট মেরি কম রিটার্ন টু হার ফেভারিট 48 কেজি ক্যাটাগরি অ্যান্ড এমার্জড ভিক্টোরিয়াস। তার মানে আমি এখানটায় যে শব্দগুলো রয়েছে আমার, সেই শব্দগুলো হুবহুব এইখানে রয়েছে, মানে এটা ট্রু তো বটেই। তাহলে আমি একটু পড়ে পড়ে যাব, আমি বারবার বলছি যে কোনো দুটো একটা শব্দ থাকলে, অর্থাৎ আমার অর্থটা এখানে পরিষ্কার যদি নাও হয়, তাহলে আমি আগে গোটাটায় পড়ে পড়ে দেখব যে আমার এই যে শব্দগুলো এখানে রয়েছে সেই শব্দগুলোই মানে কোন সেন্টেন্সটা বা কোন লাইনটাই রয়েছে। অর্থাৎ আমি যদি মানে পরিষ্কার বুঝতে নাও পারি, তাহলেও আমি এরকম করেও মানে অনুমান করে করতে পারবো যে হ্যাঁ এটা ট্রু না ফলস, এবং সেই অংশটা আমি লিখেও দিতে পারবো আমার মানে ট্রু ফলসের সাপোর্টে। তাহলে সেরকমই যে আমি প্রথমে এটা বলছিলাম, কিন্তু তোমাদের মানে তোমরা মনে করলে বা মনে হলো ঠিক, কিন্তু আবার এই যে বলছি বারবার একটু পড়ে দেখতে হবে যে আমার এখানটা পুরো সমস্ত শব্দগুলো মিলছে কিনা, তাহলে তারপরে আমি এটা এখানে দেখলাম। কারণ আমি ধরেই নিচ্ছি আনসিনটের হয়তো অনেকে মানে কেউ কেউ জানবে, অনেকে হয়তো সব শব্দগুলো মানে জানো না। তাহলে মানে না জানলে কিছু কিছু ক্ষেত্রে অনুমান করে করতে হতে পারে। সেই জন্যই বারবার বলছি অনবরত পড়বে এবং প্রশ্নের শব্দগুলো কোথায় আছে সেটা বারবার দেখবে, সেই জায়গাটাতেই উত্তরটা থাকবে এবং সেই অংশটা দেখি তোমার ট্রু না ফলস বলতে পারবে। তাহলে আমি এখানটা এটা দেখে বুঝতে পারছি যে এটা ট্রু, তাহলে আমি এখানে টি লিখে এই অংশটা হুবহু দেখো তুলে দিলাম, এবং প্রথমে সেন্টেন্সটা কিছুটা অংশ আমার লেখার দরকার নেই বলে আমি এরকম কয়েকটা ডট দিয়ে চলে যেয়ে তারপরে দিস ওয়াজ দি ফার্স্ট টাইম ইন 5 years দ্যাট মেরি কম রিটার্নড টু হার ফেভারিট 48 কেজি ক্যাটাগরি অ্যান্ড এমার্জড ভিক্টোরিয়াস। এবারে অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স, সেই এইখানে প্রশ্ন শব্দগুলো কোথায় রয়েছে, সেন্টেন্সটা কোথায় রয়েছে দেখবে প্যাসেজে। হোয়াট মেডেল ডিড মেরি কম উইন ইন দি অলিম্পিক গেমস। এইখানে দেখো অলিম্পিক গেমসে কি মেডেল পেয়েছিল, তাহলে এই অলিম্পিক গেমস এই কথাগুলো কোনখানটা রয়েছে দেখো। তাহলে তোমরা বারবার পড়তে 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 দেখবে যে এইখানটাতে দেখো আসছে যে দি 5 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অ্যান্ড অলিম্পিক ব্রোঞ্জ মেডেলিস্ট ওন এ ইউনানিমাস 5-0 ভার্ডিক্ট। তাহলে এইখানে দেখো অলিম্পিক ব্রোঞ্জ, তার মানে তিনি কি জিতেছিলেন অলিম্পিকে না একটা ব্রোঞ্জ মেডেল। তাহলে এইটাকে তিনি একবার হুবহুব এরকম তোমরা সাজিয়ে দাও যে
হোয়াট মেডেল ডিড মেরি কম উইন ইন দি অলিম্পিক গেমস, না মেরি কম ওন দি, মানে সাবজেক্টে এরকম লিখলে মেরি কম ওন দি ব্রোঞ্জ মেডেল ইন দি অলিম্পিক গেমস। কিছুই নয়, তোমরা শুধু এরকম লিখে দিলে, যেহেতু উত্তরটা জানাও, এরকম করে দেখবে কোথায় রয়েছে শব্দগুলো। তারপরে দেখো, বোথ মেরি কম অ্যান্ড সোনিয়া লেদার আর বক্সার্স, বাট হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন দি টু উইথ রেসপেক্ট টু দি এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ 2017? তাহলে এই দুজনের মধ্যে মূল পার্থক্যটা কি? না তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে যে এইখানে দেখো বলা আছে যে ইন দি 48 কেজি ক্যাটাগরি। আবার আমরা যখন এই সোনিয়া লেদার এই ব্যক্তির ক্ষেত্রে আসছি, তখন এখানে বলা আছে দেখো 57 কেজি। এখানে 48 কেজি, এখানে 57 কেজি। তোমরা ভালো করে খেয়াল করো। তাহলে আমরা সেইটাকে একটু এরকম করে সাজিয়ে লিখে দিচ্ছি, মানে এটা প্রশ্নের শব্দগুলোকে একটু সাজিয়ে লিখবে। এইভাবে দেখো কি লিখেছি, যে মেরি কম কোয়ালিফাইড হারসেলফ, মেরি কম কোয়ালিফাইড হারসেলফ ইন দি 48 কেজি ক্যাটাগরি, হোয়াইল, যেখানে সোনিয়া লেদার কোয়ালিফাইড হারসেলফ ইন দি 57 কেজি ক্যাটাগরি। এটা খেয়াল করো। তাহলে মানে উত্তরটা কিছুই নেই, শুধু এখানে মেরি কম কোয়ালিফাইড, অর্থাৎ মেরি কম কোয়ালিফাই করেছিলেন 48 কেজি ক্যাটাগরিতে, আর সোনিয়া লেদার কোয়ালিফাই করেছিলেন 57 কেজি ক্যাটাগরি। তাহলে এইটা শুধু মানে সেন্টেন্স কোনো বড়ই নয়, হোয়াইল সোনিয়া লেদার কোয়ালিফাইড হারসেলফ ইন দি 57 কেজি ক্যাটাগরি। এবারে দেখো, হোয়াট ডিড মেরি কম সে অ্যাবাউট হার পারফরমেন্স জাস্ট বিফোর দি ফাইনাল। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু অনেক কিছু তিনি বলেছিলেন, এবং সেগুলোকে তোমরা যদি নিজের মতন করে ছোট করতে না পারো, সেই জন্যই মানে আমি তোমাদের সুবিধার্থে এরকম বড় করে লিখেছি, কিন্তু আমি এই উত্তরটা বড় হলেও দেখো সব শব্দগুলো এখান থেকে তুলে দিয়েছি। এখানে দেখো বলা আছে অ্যাহেড অফ দি ক্লাস মেরি কম হ্যাড এক্সপ্রেসড হার ডিজায়ার টু রিটার্ন টু ইন্ডিয়া উইথ এ গোল্ড মেডেল। এবারে তিনি কি বলছেন দেখো, আই অলওয়েজ নিউ দ্যাট ইফ আই কুড রিমেন ফিট। তিনি কি বলছেন একটু খেয়াল করো। তাহলে এইগুলোকে মানে তোমরা সেই ন্যারেশন চেঞ্জের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যেমন করো, যে ইফ আই অলওয়েজ নিউ দ্যাট ইফ আই কুড রিমেন ফিট এ গোল্ড মেডেল ওয়াজ অলওয়েজ উইদিন মাই গ্রাস্প। I have managed to maintain my fitness over the course of this tournament, and I am feeling very confident of a good show in the final as well. তাহলে এই অংশটাকে আমাকে একটু ইনডাইরেক্ট করে আমি হুবহু লিখে দিয়েছি। দেখো একটু বড় উত্তর হলো, তোমাদের অনেক জায়গা থাকবে, চিন্তা নাই, কিন্তু উত্তরটা তোমাকে এরকম করে যদি তুমি লিখো, তাহলে কি হবে না, তোমরা যদি কনস্ট্রাকশানে ছোট করতে না পারো কনস্ট্রাকশান করে, তাহলে তোমরা কিন্তু এরকম হুবহু লিখে দিলে উত্তরটা ঠিক থাকবে, তোমাদের কোনো চিন্তার কিছু নাই। দেখো আমি সব শব্দগুলো এরকম লিখেছি, একদম পুরো কীরকম লিখে দিয়েছি না, শুধু ইনডাইরেক্ট করে। মেরি কম সেড দ্যাট পুরো ইনডাইরেক্ট করে লেখা আছে। ইফ সি কুড রিমেন ফিট এ গোল্ড মেডেল ওয়াজ অলওয়েজ উইদিন হার গ্রাস্প। সি অলসো সেড দ্যাট সি হ্যাড ম্যানেজড, সব দেখো ইনডাইরেক্ট করা আছে শুধু ওই জায়গাটা। সি হ্যাড ম্যানেজড টু মেনটেন হার ফিটনেস ওভার দি কোর্স অফ দ্যাট টুর্নামেন্ট। এরকম তোমাদের যা জায়গা থাকবে সেটাকে ঠিক ব্যালেন্স করে সাজিয়ে সেই জায়গার মধ্যেই একটু উত্তরটা লিখবে। তাতে একটু বড় হলেও তোমার ওখান থেকে দেখে যদি লিখে সুবিধা হয়, মানে দেখে দেখেই তোমাকে লিখতে হবে। আর তুমি যদি নিজে এটাকে ছোট করে মূল জিস্ট করে যদি উত্তরটা লিখতে পারো খুব ভালো। না হলে আমি তোমাদের মানে এইরকম পরামর্শটা দিচ্ছি যে যাতে করে কোনোভাবেই ভুল না হয়, অথচ পুরো নম্বরই পাবে। তোমাদের তো চিন্তা নেই, তোমরা এরকম করে সাজিয়ে লিখলে তোমাদের পুরো নম্বর, কারণ তোমার তো উত্তরটা ঠিক হচ্ছে, তাহলে পুরো নম্বর পাওয়ারই কথা। তাহলে সেই জায়গায় তুমি যদি ছোট করে লিখতে পারো ভালো, মানে ছোট করে মূল বক্তব্যটা, না হলে এরকম করে তোমার ওখান থেকে সেন্টেন্স হুবহু নিয়ে এবং ওখান থেকে শব্দ বাক্য নিয়ে উত্তর করার চেষ্টা করবো, যেমনটা আমি বারবার তোমাদের সিন আনসিনে পরামর্শটা দিয়ে আসছি। তাহলে সেরকম এখানে দেখো আমি সেই অংশটাকে শুধু ইনডাইরেক্ট করে ওই শব্দগুলোকে লিখছি। এবার কিছু কিছু ক্ষেত্রে তোমাকে ইনডাইরেক্ট এটা করতেই হবে, কারণ সরাসরি ডাইরেক্ট সব জায়গায় সাবজেক্টগুলো ব্যবহার করা যাবে না, কারণ তাহলে মানেটা অর্থটা ভুল হয়ে যাবে। তাহলে সি অলসো, মানে এখানে যেটা বলছিলাম, সি অলসো সেড দ্যাট সি হ্যাড ম্যানেজ টু মেনটেন হার ফিটনেস over the course of that tournament and she was feeling confident of a good show in the final as well. দেখো সব শব্দগুলো ওখানে হুবহু লাগানো আছে বা এখানে লেখা আছে যতটা
তিনি বলেছিলেন। আচ্ছা, এইভাবে তোমরা ওরকম করবে, মানে উত্তরটা একটু বড় হলে যা জায়গা থাকবে তার জায়গার মধ্যে একটু ব্যালেন্স করে করার চেষ্টা করবে। এবার দেখো এখানে বলা আছে কি, টিক দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দি প্যাসেজ। এবারে সাধারণত তুমি একটা জিনিস খেয়াল করবে যে এইটা তো একটা নিউজ পেপার রিপোর্ট, মানে একটা খবরের কাগজ থেকে নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার থেকে তুলে দেওয়া হয়েছে। তাহলে ইংলিশ নিউজ পেপারে তোমরা নিউজ পেপার রিপোর্ট অলরেডি লিখতে শিখেছো, তাতে কীরকম টাইটেল হওয়া উচিত বা কীরকম মানে কোন জিনিসটা নিয়ে বলা হচ্ছে, তাহলে এগুলো দেখো, একটু পড়লেই বুঝতে পারবে। যে মেরি কম অ্যান্ড সোনিয়া লেদার ইন এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ ফাইনাল, তাহলে এইটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না? আবার পরেরটা পড়ো, বারবার পড়বে, এগুলো তিনটেই বারবার পড়তে হবে। মেরিজ ফার্স্ট গোল্ড মেডেল আফটার এশিয়ান গেমস 2014। আবার তারপরেরটা দেখো, যে মেরি কম মেক্স এ ট্রিউম্ফ্যান্ট রিটার্ন উইথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ গোল্ড। তাহলে নিউজ পেপার রিপোর্টে সাধারণত এরকম টাইটেল করতে হয়, এবং এইটাই দেখো বক্তব্যটাই প্রধান এই প্যাসেজটা সম্পর্কে, যে কি না, মেরি কম মেক্স এ ট্রিউম্ফ্যান্ট রিটার্ন, অর্থাৎ মেরি কম একটা বিজয়ী প্রত্যাবর্তন করলেন উইথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ গোল্ড। ওই এশিয়ান চ্যাম্পিয়নশিপে মানে সোনা জয় করে তিনি আবার একটা বিজয়ী প্রত্যাবর্তন করলেন। মানে এরকম নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে এরকমই টাইটেল হওয়া উচিত বা এরকমই টাইটেল হয়। তাহলে এটা আমরা অনায়াসে, বা এইটাই এই বিষয়টা নিয়ে বল, তাহলে এটা আমরা অনায়াসে এখানে টিকমার্ক দিলাম, বাকিগুলো কিছু করলাম না। এবারে তাহলে আমরা চলে যাব সেকশন বি, অর্থাৎ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তোমাদের বারবার আমি এর আগে বলেছি যে তোমাদের অনেক সময় মনে হলো যে আমি গ্রামাটিক্যাল প্রশ্নগুলো খুব সহজেই করতে পারবো, তো তোমরা অনায়াসে করে নাও, উত্তরগুলো আগে করো না। দিয়ে তোমাদের যখন মানে আনসিনটা তোমাকে একটু, যেহেতু তোমাদের আনসিনটা সাধারণত প্যাসেজে পড়া নাই বা কমন পাও না, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের আনসিনটা একটু পরে বারবার পড়ে করবে, সময়টা বাঁচিয়ে রেখে। তাহলে তুমি যদি গ্রামারগুলো অনেকের ক্ষেত্রে খুব ইজি হয়ে যায় এবং সহজেই করতে পারে, বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো গ্রামারের দু একটা জায়গায় তোমাদের ডিফিকাল্ট বা অসুবিধা থাকতে পারে, সেই জায়গাটা তুমি আবার পরে করবে। তাহলে যাই হোক, আমি মানে পরপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বারবার বলছি, যেহেতু এখানে কোশ্চেনের দাগ নাম্বারটা দেওয়ার কোনো ব্যাপার থাকছে না, যখন খুশি যেখানে খুশি তোমরা উত্তর করতে, এখানটা করতে করতে কোনো জায়গা আটকে গেল, ঠিক আছে, এটা আমি পরে চিন্তা ভাবনা করব, আমি অন্য অংশগুলো করি। মানে আমি সময়টাকে বাঁচিয়ে, বারবার বলছি, সময়টাকে বাঁচিয়ে সর্বত্রই করব। আর লাস্টের জন্য একটুকু সময় তোমাদের রাখতেই হবে গোটা তোমাদের এই অ্যান্সার পেপারটাকে, অ্যান্সার স্ক্রিপ্টটাকে মেলানোর জন্য, গোটা তোমার এই মানে কোশ্চেন সহ অ্যান্সার স্ক্রিপ্টটাকে মেলানোর জন্য অবশ্যই সময় রাখতে হবে। তখন একবার লাস্টের দিকে একদম রোল নাম্বার থেকে শুরু করে তোমার সমস্ত উত্তরগুলো একবার মিলিয়ে নেবে। এবং অনেক সময় আমাদের জানা জিনিসও ভুল থাকে, সেগুলো কিন্তু তুমি বারবার পড়লে বা মেলানোর সময় আবার কিন্তু তুমি ঠিক করে নিতে পারবে বা ঠিক হয়ে যায়। তুমি বারবার বলছি সময় একটু বাঁচিয়ে রাখবে, এবং তোমাদের হাতে যা সময় থাকে তোমরা অবশ্যই সময় বাঁচাতে পারবে যদি আমি যে প্রসেসে বলছি। যখন যেটা পারবে সেই উত্তরগুলো আগে করে নেবে, যখন যেটা কমন পেয়েছো, বিশেষ করে রাইটিং কমন পেয়েছো, অবশ্যই রাইটিং আগে করে নাও, তাহলে পরে অন্য গ্রামার করতে পারবে, গ্রামারগুলো আগে করে নাও। দিয়ে তুমি সিনটা পারবে, কারণ সিন প্যাসেজ তোমার বারবার সিনে করো, আনসিনটা তোমার একটু বুঝে পড়তে, বারবার পড়ে করতে হবে, তাহলে আনসিনটা তারপরে করবো। মানে বা আমার এগুলো অসুবিধা হয়েছে, তাহলে আমি এখন আনসিনটাকে একটু দেখে পড়ে নিই। মানে যখন যেটা সময় পাবে তখন সেটা করবে, এবং তুমি প্রথম দিকে কোনো রকমভাবে সময়টা নষ্ট করবে না, সময়টা বাঁচাতে হবে তোমাকে। তাহলে এখানে দেখো, আমি এটা উত্তর এরকম হবে। এখানে কারেক্ট ভার্ব ফর্মটা যেগুলো আছে তোমার এই ব্র্যাকেটের মধ্যে, সেগুলো থেকে সঠিকটা নিয়ে বসাতে হবে। চুজ দি কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দি ব্র্যাকেট, সে ব্র্যাকেট থেকে সঠিকটা নিয়ে বসাতে হবে। তাহলে দি বক্স, এবারে দেখো, যেহেতু সো হেভি দ্যাট আই কুড নট লিফট ইট, তো এখানে কুড নট মানে কিসে আছে? পাস্ট টেন্সে। তাহলে তোমাকে তো এখানে পাস্ট টেন্সই করতে হবে, কারণ এখানে যা আছে তাতে এখানে ওয়াজ ছাড়া তো কোনো কিছুই হবে না। তুমি তো নিশ্চিন্তে বুঝতে পারছো যে এটা ওয়াজ ছাড়া কোনো কিছুই হবে না, কারণ এখানে দ্যাট আই কুড নট মানে পাস্ট টেন্সে, তাহলে ওয়াজ বসালে। তারপরটা দেখো, হি ড্যাশ এ নোভেল সিন্স অক্টোবর অ্যান্ড নাও হি ইজ অ্যাবাউট টু ফিনিশ ইট। তাহলে মানে এখানে বলা আছে সিন্স অক্টোবর। তোমরা যদি টেন্স ভালো করে শিখে থাকো বা পড়ে থাকো, আমার টেন্সে ভিডিও আছে, সেগুলো দেখবে। এখন এই মুহূর্তে এখন তোমাদের যা পড়েছো তার থেকে মানে সেগুলো থেকেই করার চেষ্টা করো। তো তোমরা টেন্স, আশা করা যায় তোমরা খুব ভালোই প্রস্তুতি নিয়েছো বা তোমরা টেন্স শিখেছো। তাতে যেন এইটা হচ্ছে দেখো সিম্পল মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এইটা দেখো এখানের যে অর্থ, তাতে হচ্ছে যে অতীতের একটা নির্দিষ্ট সময় থেকে কায়দা শুরু হয়ে বর্তমান সময়ে চলছে এবং এখনও শেষ হয় নাই, এইরূপ বোঝাতে আমরা ভার্বের
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন সাবজেক্ট অনুযায়ী আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ। আর যেহেতু একটা নির্দিষ্ট সময় থেকে হচ্ছে, তাহলে মানে সিন্স অক্টোবর থেকে, তাহলে এটা করতে হবে হি হ্যাজ বিন রাইটিং। এখানে উত্তরটা হলো এই যে রাইটিং, হি হ্যাজ বিন রাইটিং, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে করলে হি হ্যাজ বিন রাইটিং। তারপরে দেখো বলা আছে যে আই উইল কল ইউ, আমি তোমাকে একটু ডেকে নেব, হোয়েন দি গেস্টস, এবারে যখন অতিথিরা উপস্থিত হবে বা হাজির হবে। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে দুটো ক্লজই কিন্তু দুটোই ফিউচার টেন্স হয় না, দুটো ক্লজ পরপর দুটোই ফিউচার টেন্স হবে না। একটা ক্লজ যখনই এটা মূল ক্লজটা বা প্রিন্সিপাল ক্লজটা তোমার ফিউচার হয়ে গেছে, তখন এই সাবঅর্ডিনেটটাকে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে হবে, অর্থাৎ হোয়েন দি গেস্ট অ্যারাইভ করতে হবে। এটা কিন্তু হোয়েন দি গেস্ট উইল অ্যারাইভ কখনোই হবে না, এখানে হোয়েন দি গেস্ট অ্যারাইভ করতে হবে, অর্থাৎ এইটা দুটো ফিউচার পরপর একই মানে দুটো ক্লসের মধ্যে হবে না, তাহলে এটা অবশ্যই অ্যারাইভ প্রেজেন্ট টেন্সে করতে হবে সিম্পলি। তারপরে এবারে ডু অ্যাজ ডাইরেক্টেড এলে কী বলেছে দেখো, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। দেখো এগুলো বোঝা খুব সহজ। দেখো ড্যাশ অ্যামাজন রেন ফরেস্ট, তো এটা তো একটা নাম, মানে অ্যামাজন রেন ফরেস্ট এটা জায়গাটার নাম, তাহলে মানে এটা পুরো জায়গাটা যদি বোঝায় তাহলে এটা নির্দিষ্ট জায়গা তো বটেই, তাহলে এটা দি তো বসাবোই, আমি অন্য কোনো আর্টিকেল বসাতে পারবো না বা অন্য কিছুই বসবে না, অ্যান বসবে না, অ্যান অ্যামাজন রেন ফরেস্ট হয় না, তাহলে এটা দি অ্যামাজন রেন ফরেস্ট মানে একটা নির্দিষ্ট জায়গাটা, তাহলে দি বসালে ইজ লোকেটেড, এবারে এটা সাউথ আমেরিকা একটা বড় দেশের দেশ বা বড় জায়গাতে, তাহলে অবশ্যই ইন বসাতে হবে অবস্থিত। অ্যান্ড কোভার্স এরিয়া অফ মানে একটা এরিয়া, এবারে একটা এলাকা কতটা পরিধি কতটা এলাকা, তাহলে অবশ্যই অ্যান বসাতে হবে, অ্যান এরিয়া মানে এ ভাওয়েল সেই জন্য অ্যান বসাতে হবে, অ্যান এরিয়া অফ অ্যাপ্রক্সিমেটলি স্কোয়ার কিলোমিটার্স, তো এরকম অ্যান বসাতেই হবে। হি ইজ ফ্লাইং এ কাইট চেঞ্জ দি ভয়েস, তো আমরা ভয়েস চেঞ্জের নিয়মে জানি, তোমরা ভয়েস চেঞ্জের ভিডিও আমার দেখেওছো আমি জানি, এবং তোমরা সেখানে ভয়েস চেঞ্জ শিখেছো বা অলরেডি অনেকদিন ধরেই ভয়েস চেঞ্জ শিখছো, প্রায় 7 থেকেই শিখছো ভয়েস চেঞ্জ, তো তোমরা জানো। তো অবজেক্ট হচ্ছে এ কাইট, তাহলে এ কাইটকে সাবজেক্ট করলাম, তাহলে এবার দেখো এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ইজ বিইং ফ্লোন করতে হবে, ইজ বিইং ফ্লোন বাই হিম, খুবই সোজা। তারপরে দেখো হি সেড টু মি, এখানে এসটা এটা ছোট হবে, এটা ছোট হবে এসটা, হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, তো এখানে ইনডাইরেক্ট মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাহলে হি সেড টু মি মানে সে আমাকে বললো তুমি কি করছো, তার মানে বাংলাটা তোমরা আগে মনে করে নিবে, সে আমাকে জিজ্ঞাসা করলো আমি কি করছিলাম, এইটি যদি বাংলাটি হয় মনে মনে, তাহলে সেইটির ইংরেজি রূপান্তর করলি হয়ে যাচ্ছে যে হি আস্কড মি হোয়াট, তোমরা জানো যেগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেগুলো যদি ইয়েস নো টাইপ কোয়েশ্চেন না হয়, অর্থাৎ ডব্লিউএইচ টাইপ কোয়েশ্চেন হয়, তাহলে সেই ডব্লিউএইচ ওয়ার্ডটা রয়েই যাবে, এবং তারপরে স্ট্রাকচারটাকে অবশ্যই অ্যাসার্টিভের স্ট্রাকচারটাকে করতে হবে, মানে হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। এবার এখানে যেহেতু পাস্ট টেন্সে, তাহলে আই অ্যাম ডুইং তো হতে পারে না, আই ওয়াজ করতে হবে পাস্ট টেন্সে, এইটা পাস্ট টেন্স হলে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হলে রিপোর্টিং স্পিচে ভার্বটাকেও পাস্ট টেন্স করতে হবে, তাহলে হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। তেমনি দেখো হি ট্রাইড অল প্ল্যানস, সে সব পরিকল্পনাই চেষ্টা করে দেখলো, এটা নেগেটিভ করতে হবে, সে সব পরিকল্পনাই চেষ্টা করলো, তার মানে কি সে কোনো পরিকল্পনাই ফেলে দিল না বা কোনো পরিকল্পনাই ছেড়ে দিল না, আমার নেগেটিভ মানে কি না ভাবটা নিয়ে আসতে হবে, তাহলে এটাকে আমি এরকম করি সে কোনো পরিকল্পনাই ছেড়ে দিল না, তাহলে কি হি লেফট ছেড়ে দিল না, হি লেফট নো প্ল্যান কোনো পরিকল্পনা ছেড়ে দিল না, কি চেষ্টা না করে অর্থাৎ আনট্রাইড, হি লেফট নো প্ল্যান আনট্রাইড সে কোনো পরিকল্পনায় চেষ্টা না করে ছেড়ে দিল না, অর্থাৎ সে সমস্ত পরিকল্পনা একবার চেষ্টা করে দেখলো, তাহলে হি লেফট নো প্ল্যান আনট্রাইড এরকম করতে হবে। এবারে দেখো ফেজাল ভার্ব, এই ফেজাল ভার্বের টেস্ট পেপার থেকে এবিটিএ টেস্ট পেপার থেকে বা আমার একটা ফেজাল ভার্বের মানে ভিডিও করা আছে, সেখানে যে ফেজাল ভার্বগুলো আছে দেখবে তোমরা ম্যাক্সিমাম ওইগুলোর মধ্যেই অবশ্যই কমন পেয়ে যাওয়ার কথা, তবে ওগুলো তোমরা অবশ্যই মানে টেস্ট পেপারেরও সমস্ত ফেজাল ভার্বগুলো আমি আলাদা করে লিস্ট করে করেছি বা গ্রামারেরও ভিডিও আছে, সেগুলো তোমরা দেখবে, মানে তোমরা একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, দিলেই তোমাদের সমস্ত নোটিফিকেশানটা পেয়ে যাচ্ছ এবং সমস্ত ভিডিওগুলো সব যেখানে তোমার যেটা প্রয়োজন সেটা দেখতে পাবে, অবশ্যই সেই ভিডিওগুলো সব দেখবে। দিয়ে দেখো এখানে তাহলে কি বলছি না, এই ফেজাল ভার্ব খুব সোজা যে দ্বীপে, আবার ফেজাল ভার্ব প্রসঙ্গে বলি, এই ফেজাল ভার্বগুলো এরকম একটা বক্স তোমাদের ফাইনালে থাকবে, এরকম বক্সটা থাকবে, সেই বক্সের মধ্যে তোমাকে যেটা সঠিক হবে সেইটি করতে হচ্ছে, মানে এরকম একটা ধরো বক্সের মধ্যে করলে এরকম একটা বক্সের মধ্যে থাকবে এগুলো। এবারে বলি সে বক্সের মধ্যে এখানে যে 4টে
ফেজাল ভার্ব দেওয়া থাকছে, তার মধ্যে একটা এক্সট্রা থাকছে, তোমার 3টে করতে হবে। এবারে এই যে ভার্বটা মানে যেটা আন্ডারলাইন করা রয়েছে সেইটা যে টেন্সে থাকবে, ফেজাল ভার্বটাকেও সেই টেন্সে করতে হবে, সেই ফর্মে করতে হবে, অবশ্যই মনে রাখবে সেই ফর্মটাই করতে হবে। এখানে যে ফর্মে থাকবে ভার্বটা, সেই ফেজাল ভার্বটাকেও সেই ফর্মে করতে হবে। যেমন দি পেশেন্ট উইল রিকভার সুন, তাহলে উইল রিকভার আমরা জানি শ্যাল উইল অর্থাৎ মডেল অক্সিলিয়ারি পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তার মানে রিকভার প্রেজেন্ট ফর্মে আসে, তাহলে রিকভার মানে আরোগ্য লাভ করা, তো এখানে আমার আছে কাম রাউন্ড আরোগ্য লাভ করা, তাহলে এটা কাম রাউন্ড হবে, কাম রাউন্ড বসিয়ে দিলাম। তারপরে দেখো হাউ ক্যান ইউ টলারেট সাচ বিহেভিয়ার, টলারেট এই যে ক্যানের পরে মানে এটাও মডেল অক্সিলিয়ারি, তারপরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মানে টলারেট প্রেজেন্ট ফর্মে আসে, তাহলে টলারেট মানে সহ্য করা, এখানে সহ্য করা ফেরাল ভার্ব হচ্ছে পুট আপ উইথ, তাহলে পুট আপ উইথ তোমরা বসিয়ে দিলে। তারপরে দেখো ডেঙ্গু হ্যাজ স্প্রেড ইন আওয়ার লোকালিটি, এবার এখানে একটা জিনিস খেয়াল করো, স্প্রেড, স্প্রেডের 3টে ফর্মই স্প্রেড, স্প্রেড স্প্রেড স্প্রেড, কিন্তু এখানে স্প্রেডটা অ্যাকচুয়ালি আছে কিসে না, যেহেতু হ্যাজ আছে তার মানে এটা পাস্ট পার্টিসিপিল ফর্মে আছে, তাহলে পাস্ট পার্টিসিপিল ফর্মে থাকার জন্য ফেজাল ভার্বটাকে কিন্তু আমার পাস্ট পার্টিসিপিল ফর্মে নিয়ে যেতে হবে। এইটা কিন্তু স্প্রেডের 3টে ফর্মই স্প্রেড, তোমার যখন সেপারেটভাবে থাকবে তখন আমাকে বুঝে নিতে হবে কোন ফর্মে রয়েছে। এখানে কিন্তু হ্যাজ যেহেতু রয়েছে এটা পাস্ট পার্টিসিপিল ফর্ম, তাহলে আমাকে স্প্রেড মানে ছড়িয়ে পড়া, এখানে এই যে ছড়িয়ে পড়া ইংরেজি হচ্ছে ব্রেক আউট, তাহলে এখানে ব্রেক আউট মানে ব্রেকের পাস্ট পার্টিসিপিল ফর্ম কি না ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাহলে ব্রোকেন আউট করতে হবে। এটা কিন্তু ভালো করে খেয়াল করবে, খুব বোঝার জিনিস আছে এটা, তাহলে ব্রোকেন আউট এটা হবে, মানে ডেঙ্গু হ্যাজ স্প্রেড ইন আওয়ার লোকালিটি অর্থাৎ ব্রোকেন আউট, তাহলে ব্রোকেন আউট এরকম করতে হবে। এবারে দেখো আনসিন থেকে এই মানেগুলো খুঁজে নিয়ে লিখতে হবে, মানে গিভ ইন বিলো আর দি মিনিংস অফ দি 4 ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন দি কোয়েশ্চেন নাম্বার 3, মানে সেখানে আনসিন আছে, ফাইন্ড আউট দি ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দি অ্যাপ্রোপ্রিয়েট বক্সে অন দি রাইট হ্যান্ড সাইড। এই প্রসঙ্গে বলি, এটা নম্বরও অনেক থাকে, তো এইখানে যে ফর্মে থাকবে অর্থাৎ অ্যাডজেক্টিভ কি নাউন ফর্মে আছে কি ভার্বের, আবার ভার্বের মধ্যে যে ফর্মে আছে আইএনজি যুক্ত না ইডি যুক্ত, সাধারণত ওই প্যাসেজেতেও সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভই থাকলে অ্যাডজেক্টিভই থাকবে, কি নাউনে থাকলে নাউনেই থাকবে, সেরকম থাকবে, এবং এইখানে অর্থটা বুঝে সেখানে বারবার প্যাসেজটা পড়তে হবে যে এই শব্দটা কি মানে হতে পারে। তো সেই রকমভাবে তোমাদের বারবার প্যাসেজটা পড়বে, তখন আগেই প্যাসেজটা পড়েছে অনেকটা জানো, তারপরেও আবার প্যাসেজটা পড়ে সেই উত্তরগুলো মানে এখানে যে ফর্মে থাকবে সেখানে, এখানে যেমন ধরো যদি সাবডিউ এখানে ভার্বে আছে তো এখানেও সেটাও দেখবো ওখানে ভার্বে আছে। আর একটা শব্দ তোমরা জানো ভার্বেও ব্যবহার হতে পারে নাউনেও ব্যবহার, অর্থাৎ ভার্ব নাউন রূপ একই এরকম হতে পারে। তো এখানে দেখো ইনকমপ্লিট এগ্রিমেন্ট অর্থাৎ সম্পূর্ণ রকমের একমত হওয়া, তার মানে ইউনানিমাস, ইউনানিমাস অর্থাৎ এটা দেখো মানে অ্যাডজেক্টিভ ফর্মে রয়েছে, এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেল। সাবডু এখানে যদি আমি এটা ভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে গ্র্যাস্প, এখানে গ্র্যাস্প করতে হবে, ওখানে মানেটা বুঝতে পারবে মানে করলি। ট্রিউমফ্যান্ট ওটা আমি একটু আগে বললাম, ট্রিউমফ্যান্ট মানে কি বললাম যে বিজয়ী, তাহলে ভিক্টোরিয়াস ওখানে দেখো ভিক্টোরিয়াস আছে, VICTORIUS, TORIOUS, তাহলে এইটা করলে ট্রিউমফ্যান্ট হচ্ছে ভিক্টোরিয়াস। তারপর জাজমেন্ট, জাজমেন্ট মানে রায়, তো ওখানে ভার্ডিক্ট আছে দেখো VERDICT, মানে এই যে নাউনে আছে, এখানে দেখো ট্রিউমফ্যান্ট, এখানে অ্যাডজেক্টিভ আছে, এটাও অ্যাডজেক্টিভ হলো, ভার্বে হলো, ভার্বে হলো, এখানে অ্যাডজেক্টিভ ফর্মে হলো, এরকম থাকবে। এগুলো একটু তোমাকে বারবার বলছি, বারবার একটু পড়ে নেবে, পড়ে নিয়ে একটু লাইন বাই লাইন পড়ে নিয়ে তারপরে তোমরা নিজেরা এরকম করতে পারবে। এখানে এবারে রাইটিংয়ে চলে যাও, রাইটিং প্রসঙ্গে বারবার বলছি যে রাইটিংটা পড়ে তোমাদের এবারে রাইটিংয়ের জন্য খুব কিন্তু ইম্পর্ট্যান্ট হচ্ছে, যেহেতু গতবার এবার তো 2020 সালে, এখন 2021 তোমার এরকম ফাইনাল পরীক্ষা হয়নি লিখিত, তাহলে সেখানে গত 2020-তে সাধারণত পড়েছিল কি না নিউজ পেপার রিপোর্ট পড়েছিল, প্যারাগ্রাফ পড়ে, তোমরা 20 সালে কোশ্চেনটা দেখলে বুঝতে পারবে, তোমাদের বিভিন্ন বইয়ে থাকবে। তো সেইখানে যেহেতু নিউজ পেপার রিপোর্ট, প্যারাগ্রাফ এবং লেটার প্রতি বছর পড়ছে, তো গতবারে প্রাইভেট লেটার পড়েছিল, তো বন্ধুকে চিঠি, তো এবারে তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে নোটিশ রাইটিং বা স্টোরি রাইটিং বা প্রসেস রাইটিং, আর তার সঙ্গে লেটার পড়লে ওই অফিসিয়াল লেটার বিশেষ করে হেডমাস্টার মশাই বা অন্য কাউকে অফিসিয়াল লেটার পড়তে পারে, আবার এডিটরকে লেটার পড়ারও ভীষণ চান্স আছে। তো তোমার আগে আমি একটা কোশ্চেন তৈরি করেছি, সেখানেও বেশ ইম্পর্টেন্ট কিছু দিয়েছে, এখানেও আমি যেগুলো সম্ভাব্য খুবই ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে তো সেরকমই দিয়েছি। তো তোমাকে এখানে প্রথমে দেখো একটা কীরকম লেটার মানে অফিসিয়াল লেটার বলা আছে দেখো, তো অফিসিয়াল লেটার স্ট্রাকচারটা তোমরা বারবার বলছি, এখানে পয়েন্ট দেওয়া থাকবে এবং 100 শব্দের মধ্যে তোমাদের রাইটিংগুলো করতে হয়, কিন্তু মনে রাখবে 100 শব্দও মানে যে আমার 100 থেকে একটা দুটো কি 5টা কম বেশি হয়ে গেলে মানে আমি নম্বর কম পাবো বা অসুবিধা আছে তা কিন্তু নয়, অর্থাৎ 100 শব্দের মধ্যে চেষ্টা করতে হবে অ্যারাউন্ড মানে 100 অর্থাৎ 100-র কাছাকাছি, তার মানে
100 থেকে আমি বেড়ে 120, 30, 40 এই সব হয়ে যাবো না, আবার হয়তো 70, 80 করবো, এরকম নয়। মোটামুটি চেষ্টা করতে হবে 100 মানে প্লাস মাইনাস 2-5টা আর কি। তো যাই হোক, তো তোমরা চেষ্টা করবে 100-র মধ্যেই করতে, তাতে 100 থেকে 2-4টে শর্ট হলে বরং ভালোই হবে। তবে তার মধ্যে তোমার পুরো উত্তরটাও লিখতে হবে। এখানে বলছে দেখো, সাপোজ ইউ হ্যাভ লস্ট ইউর ব্যাগ ইন এ গভর্নমেন্ট বাস SBSTC। ধরে নাও তুমি একটা সরকারি বাসে তোমার ব্যাগটা হারিয়ে ফেলেছো। তো রাইট এ লেটার টু দি অথরিটি, অর্থাৎ কর্তৃপক্ষের কাছে একটা চিঠি লিখতে হবে। সে কর্তৃপক্ষ বলতে কে না, ডিপো ম্যানেজার। সেই ডিপো ম্যানেজারের কাছে একটা চিঠি লিখতে হবে অ্যাবাউট এটা সম্পর্কে উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে। তো পয়েন্টগুলো সাধারণত কী থাকবে উচিত তোমার এই লেটারের মধ্যে না, ডেট অ্যান্ড টাইম অবশ্যই, কারণ কখন কোন তারিখে কোন সময়ে তোমার ব্যাগটা হারিয়ে গেছে, রুট অফ দি বাস, ওই বাসটা কোন রুটের বাস, ডেসক্রিপশান অফ দি ব্যাগটার একটু বর্ণনা দিলে, তারপরে হাউ দে কন্ট্যাক্ট ইউ, কীভাবে তোমাকে তারা যোগাযোগ করতে পারে যদি ব্যাগটা খুঁজে পাওয়া যায়। তাহলে এটা অবশ্যই বুঝতে পারছো ডিপো ম্যানেজারকে মানে একটা অফিসিয়াল চিঠি লিখতে হবে। তাহলে অফিসিয়াল চিঠি লিখলে আমরা প্রথমেই জানি হেডিংটা একদম বাঁ দিকে এরকম মার্জিনের গায়ে সোজা আসবো। আমি যেভাবে স্ট্রাকচারটা করেছি, এই একটা লেটারের কিন্তু যে কোনো রাইটিংয়ের স্ট্রাকচারটা ভীষণ ভীষণ জরুরি। সেই স্ট্রাকচারটা কীরকম করে করেছি দেখো না, প্রথমে এখানে দেখো রয়েছে যে আমি এখানে কাকে লিখতে বলছি না, টু দি ডিপো ম্যানেজার। তবে এখানে বারবার বলছি যে কোনো রাইটিংয়ে যে আমি নাম ঠিকানা যেগুলো দেয়া নাই তোমাদের প্রশ্নে, নাম ঠিকানা দেওয়া হচ্ছে, এগুলো সব কিন্তু কাল্পনিক, এর বাস্তবে অস্তিত্ব থাকতেও পারে নাও পারে। তুমি যে কোনো তোমার পছন্দ মতো নাম ঠিকানা দেবে, অবশ্যই তোমার পছন্দ মতো নাম ঠিকানা দেবে। সেটা আমি এখানে একটা কাল্পনিকভাবে, তবে এখানে ডিপো ম্যানেজার বলেছে, টু দি ডিপো ম্যানেজার কোথাকার তো বলেন, আমি একটা কাল্পনিকভাবে দিয়েছি যে টু দি ডিপো ম্যানেজার SBSTC ডিপো, কমা দিতে হবে। এগুলো অবশ্যই কমা লাগাবে। আমি দেখো কীরকমভাবে কমা লাগিয়েছি, এগুলো অবশ্যই কমা দিতে হবে, মানে স্ট্রাকচারটা তোমাদের ভীষণ জরুরি। বিষ্ণুপুর, বাঁকুড়া, এটা কিন্তু আমি একটা কাল্পনিক, এটা তোমাদের অন্য কিছু হতে পারে, তোমরা এবার এখানে একটা সাবজেক্ট লিখবে, SUB ফুল স্টপ দিয়ে কোলন, এইরকমভাবে লিখবে। এবার সাবজেক্টটা কি তোমাকে কিন্তু বলাই আছে, কী সম্পর্কে না, এই যে অ্যাবাউট ইট, অর্থাৎ অ্যাবাউট মানে কি না, ওই যে লস, ইউ হ্যাভ লস্ট ইউর ব্যাগ ইন এ গভর্নমেন্ট বাস, তাহলে মানে লস অফ এ ব্যাগ ইন এ গভর্নমেন্ট বাস, এইটাই সাবজেক্টটা কি না, একটা ব্যাগ হারিয়ে যাও একটা সরকারি বাসেতে, লস অফ এ ব্যাগ ইন এ গভর্নমেন্ট বাস, লস অফ এ ব্যাগ ইন এ গভর্নমেন্ট বাস। তোমরা স্ট্রাকচারটা অতি অবশ্যই করবে, তোমরা কিন্তু বারবার বলছি স্ট্রাকচারটা ঠিকঠাক করবে, অর্থাৎ চিঠি লিখতে গেলে কোথায় কী লিখতে হয় সেগুলো আগে দেবে। এবার দেখো আমি সোজাসুজি এখানে কিন্তু মাঝখানে সাবজেক্ট লিখে দিলাম, দিয়ে এবার একটু ঠিক নিচের বাঁদিকে সোজাসুজি স্যার বলে লিখলাম, দিয়ে কোমাটা অবশ্যই দিলাম। এগুলো কিন্তু স্ট্রাকচারের অংশ, এগুলো মোটি ভুল হওয়া চলবে না। এবার আমি তাকে বলবো যে কীরকম করে শুরুটা করবে। সাধারণত লেটারগুলো এরকম করে শুরু করতে পারো তোমরা। আমি এর আগে লেটার রাইটিংয়ে তোমরা দেখেছি, তোমরা ভিডিওটা লেটার রাইটিংয়ে দেখেছো নিশ্চয়ই, সেখানে বলা আছে এরকম করে দেখো, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট অন 2 মার্চ, যে উপযুক্ত শ্রদ্ধা সহকারে আপনাকে আমি জানাই যে 10 মার্চ 2022, অর্থাৎ মার্চের 2 তারিখ। এগুলো সব কাল্পনিক, মানে এমনভাবে ডেটটা দেবে যে ডেটটা যেন তোমার ম্যাচিং থাকে, যে এখানে ডেটটা যেটা দিচ্ছ তারপরে নিশ্চয়ই তোমার ডেটটায় সাইন হবে। আর ডেটবিহীন লেটার তো কখনো হয় না, তাহলে সেই লেটারের দাম থাকবে না। তাহলে উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট অন 2 মার্চ 2022 I got into a Kolkata bound SBSTC bus at Bishnupur around 5 AM। তাহলে আমি একটা প্রথম বাক্যটা দিয়ে আমার প্রয়োজনীয় ইনফরমেশনটা দিয়ে দিলাম যে 10 মার্চে 2022 কলকাতাগামী একটা SBSTC বাসে আমি বিষ্ণুপুরে চড়েছিলাম, ওই ভোর 5টার দিকে বা সকাল 5টার দিকে আমি চড়েছিলাম। আই ওয়াজ ট্র্যাভেলিং উইথ এ ব্ল্যাক পিট্টু ব্যাগ, আমি একটা কালো রঙের পিট্টু ব্যাগ নিয়ে ভ্রমণ করছিলাম। তাহলে আই ওয়াজ ট্র্যাভেলিং উইথ এ ব্ল্যাক পিট্টু ব্যাগ। আই গট ডাউন ফ্রম দি বাস, আমি বাস থেকে নেমে গেলাম অ্যাট আরামবাগ বাস স্ট্যান্ডে আমি বাস থেকে নামলাম। বাট টু মাই ডিসমে মানে কিন্তু আতঙ্কিত হয়ে আই ফাউন্ড, আমি দেখলাম দ্যাট আই হ্যাড ফরগটেন টু টেক দি ব্যাগ উইথ মি, যে আমি ভুলে গেছি ব্যাগটা আমার সঙ্গে নিতে। আই ফাউন্ড দ্যাট, আমি দেখলাম যে আই হ্যাড ফরগটেন টু টেক দি ব্যাগ উইথ মি, আমার সঙ্গে ব্যাগটা নিতে ভুলে গেছি। আই লুকড ফর দি বাস, আমি বাসটাকে খুঁজতে লাগলাম, বাট ইন ভেন,
কিন্তু বৃথা। অর্থাৎ বাসটা খুঁজতে বাসটা যদি আমি দেখতে পাই, তাহলে আমি বাসের ভিতরে কোথায় ব্যাগটা আছে না আছে দেখতে পাবো। তাহলে সেই জন্য আই লুক ফর দি বাস বাট ইন ভেন। বাট ইন ভেন মানে কি? বৃথা। অর্থাৎ তখন বাসটাকে আর দেখতে পাওয়া যায়নি, সেটা বাসটা সেই জায়গায় ছেড়ে গেছে। আই লার্ন ফ্রম দি টিকিট অর্থাৎ আমি টিকিটটা থেকে জানতে পারলাম, মানে তোমাকে নিশ্চয়ই বাসে চড়েছো মানে বাস থেকে টিকিট দেওয়া হয়েছে, তাহলে তুমি ভাড়া কেটেছো, টিকিট দেওয়া হয়েছে, তাহলে সেই তুমি টিকিট থেকে বাসটার মানে নাম্বারটা জানতে পারবে। তাহলে এটা নম্বরটা কিন্তু তোমাকে বলতে হবে, তাতে সুবিধা হবে। তাহলে মানে এগুলো সব অনুমান করে তোমাকে এরকম সাজিয়ে নিতে হবে। আই লার্ন ফ্রম দি টিকিট দ্যাট দি নাম্বার অফ দি ভেহিক্যাল, অর্থাৎ এই যানবাহনটার বা এই গাড়িটার নাম্বারটা হচ্ছে, মানে এটা একটা কাল্পনিক। এগুলো কিন্তু বাস্তবে এর অস্তিত্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। মানে এরকম কাল্পনিক নম্বর, এরকম গাড়ির নম্বর হয় যে WB47 একটা হাইফেন দিয়ে কমা দিয়ে G 1528 এরকম একটা কাল্পনিক নম্বর আমি দিয়েছি। এগুলো নম্বরগুলো তোমরা নিজেদের মতন করে করবে, এটার জন্য কিছু এসে যাবে না, তোমরা নিজের মতো করবে। তো মানে তুমি টিকিটটা থেকে এই গাড়ির নম্বরটা পেয়েছো বললে এই গাড়ির নম্বরটা অবশ্যই দিতে হবে। দিয়ে তার সঙ্গে ব্যাগটাতে তোমার একটু গুরুত্বপূর্ণ জিনিস ছিল, এটাও বলতে পারো যে দি ব্যাগ, অবশ্যই ব্যাগে গুরুত্বপূর্ণ জিনিস থাকে। দি ব্যাগ কন্টেন্ড সাম ভ্যালুয়েবল ডকুমেন্টস, কিছু মূল্যবান নথিপত্র ছিল। অ্যান্ড মাই আই কার্ড, এবং আমার আই কার্ড ছিল। অ্যালং উইথ আদার থিংস, অন্যান্য জিনিসগুলোর সঙ্গে তোমার কিছু ভ্যালুয়েবল ডকুমেন্টস ছিল এবং আই কার্ডটা ছিল অন্যান্য জিনিসগুলোর সঙ্গে। তাহলে এটা বললে এবারে অবশ্যই তাকে অনুরোধ করতে হবে যাতে করে এই ব্যবস্থাটা নেন যে প্লিজ ডু দি নিডফুল, দয়া করে প্রয়োজনীয় কিছু করুন। টু গেট দি ব্যাগ ব্যাক, অর্থাৎ ব্যাগটা ফিরে পেতে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত শীঘ্র সম্ভব ব্যাগটা ফিরে পেতে কিছু ব্যবস্থা করুন। মাই মোবাইল নাম্বার ইজ গিভিন বিলো টু কন্ট্যাক্ট মি, আমাকে যোগাযোগ করার জন্য আমার মোবাইল নাম্বারটা নিচে দেওয়া হচ্ছে। দিয়ে মোবাইল নাম্বার বলে এইটা তোমরা মোবাইল নাম্বার তোমাদের নিজেদের একটা কাল্পনিক নাম্বার যা হোক নাম্বার একটা বসাবে। এটা আমি এখানে আর বসাইনি, তোমাদের কাল্পনিক নাম্বার যা হোক একটা বসিয়ে নেবে। দিয়ে এবারে তোমার থ্যাঙ্কিং ইউ, অবশ্যই এরকম থ্যাঙ্কিং ইউ করবে, মাঝখানে দিবে, দিয়ে কমা দেবে, দিয়ে ইয়োর্স ফেথফুলি, ভালো করে খেয়াল করো ইয়োর্স ফেথফুলি কেমনভাবে লিখেছি, ঠিক কোন জায়গায় লিখেছি। এরকম স্ট্রাকচারটা কিন্তু চিঠির ভীষণ জরুরি। এটা স্ট্রাকচারের জন্য তুমি ভালো নম্বর পাবে যদি ঠিকঠাক হয়। আর মাঝখানে কিছু অবশ্যই রেলিভেন্ট সেন্টেন্স তো লিখতেই হবে। দিয়ে এবার কমা দিয়ে এবারে নিজের এটা নাম, অর্থাৎ নিজের নামটা সই করবে। এটা নিজের নাম, পুরো নাম, মানে নিজের নাম সই করতে হয় আর কি, সই করবে এটা। দিয়ে এবারে ডেটটা তো অবশ্যই ডেটেড এইভাবে লিখতে হয়, ডেটেড কমা দিলে। দিয়ে এবারে যে জায়গা থেকে তুমি চিঠিটা লিখছো, এখানে ধরো বিষ্ণুপুর কমা দিয়ে বাঁকুড়া 3 মার্চ। এবারে ওখানে 2 তারিখে যেহেতু তোমার হারিয়েছে, নিশ্চয়ই তারপরে তুমি চিঠিটা লিখবে, তাহলে আমি সেটা কাল্পনিকভাবে 3 মার্চ কমা দিয়ে 2022। এবারে দেখো পরে এরকম করে স্ট্রাকচারে ভুল আছে চলবে না। পরে এবার এখানে তোমাদের জন্য এবারে 2022-এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে নোটিশ রাইটিং। কী বলেছে দেখো, সাপোজ ইউ আর দি সেক্রেটারি অফ ইউর লোকাল ক্লাব, ধরে নাও তুমি একটা স্থানীয় ক্লাবের সেক্রেটারি। রাইট এ নোটিশ ফর দি পিপল ইন ইউর এরিয়া, তোমার এলাকার লোকেদের উদ্দেশ্যে একটা নোটিশ লিখো। আস্কিং দেম টু অ্যাটেন্ড এ করোনা ভাইরাস আউটব্রেক অ্যাওয়ারনেস ক্যাম্প, তারাকে বলো যে যোগদান করতে, করোনা ভাইরাস আউটব্রেক অ্যাওয়ারনেস ক্যাম্পে যোগদান করতে। টু বি অর্গানাইজড বাই ইয়োর ক্লাব, যেটা তোমার ক্লাব আয়োজন করবে। ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, এই 100 শব্দের মধ্যে এটা করতে হবে। এবারে বলি তাহলে 100 শব্দের মধ্যে করতে হবে একটা নোটিশ। তাহলে নোটিশ মানে নোটিশের স্ট্রাকচার তোমরা অবশ্যই আমার নোটিশ রাইটিংয়ের ভিডিওটা দেখেছো, বা অলরেডি আমি যে নোটিশগুলো সাজেশন হিসাবে তোমাদের 2022-এর জন্য দিয়েছি বিভিন্ন সময়ে, সেগুলো অবশ্যই দেখেছো কীভাবে নোটিশ রাইটিং করতে হয়। তাহলে এখানে প্রথমে নোটিশ এরকম ক্যাপিটালে লিখে দিলে, দিয়ে নোটিশ বলে একটা আন্ডারলাইন করে দিলে দেখতে ভালো লাগবে। এবারে নোটিশ মানে সাধারণত নোটিশে একটা রেফারেন্স নাম্বার বা ডেটটা তো অবশ্যই থাকবে। তাহলে এইখানে কাছাকাছি হয়ে গেছে, তোমরা একটু মাঝখান করে একটু সরিয়ে দেবে। এখানে ছোটো করে লিখলে রেফারেন্স নাম্বার কেমনভাবে লিখেছি খেয়াল করো, REF ফুল স্টপ NO ফুল স্টপ দিয়ে এরকম কোলন দিলে, দিয়ে এইগুলো সব কাল্পনিক। যেমন ধরো এটা কীরকমভাবে রেফারেন্স নাম্বারটা, মানে নবারুণ সংঘ মানে NS অবলিক বা /12, মানে হয়তো 12 নম্বর নোটিশ হতে পারে 2020 সালে, দিয়ে একটু হাইপেন দিয়ে 2020, এরকম করে রেফারেন্স নম্বর তৈরি হয় আর কি। বিভিন্ন তোমাদের স্কুল বা ক্লাব বিভিন্ন নিজেদের মতন করে করবে। যাই হোক, এরকম রেফারেন্স নম্বর হলো। এবারে ডান পাশে থাকবে ডেটটা, এখানটা এরকম ডেট বলে লিখে দিতেও পারো, ডেট দিয়ে এরকম ডেটটা লিখলে যে 10th মে 2020। এগুলো সব কিন্তু এই করোনা, যেহেতু এখানে বলা আছে করোনা ভাইরাস আউটব্রেক অ্যাওয়ারনেস ক্যাম্প, তো তাহলে সাধারণত এই সময়ই
করোনা হঠাৎ করে ছড়িয়ে জন্য, মানে এটা একটা কাল্পনিক ডেট, এই ডেটটা দিয়ে তোমাদের কিছু এসে যাবে না, নোটিশটা স্ট্রাকচারটা সুন্দর করে হলেই হবে, আর নোটিশটা বক্তব্যটা তোমার যদি ক্লিয়ার করে লিখতে পারো তাহলেই হবে। এবার নোটিশ লেখার পরে এইখানটাই নোটিশটা মানে কাদের নোটিশ, অর্থাৎ কারা নোটিশ দিচ্ছে বা কোন প্রতিষ্ঠানের হয়ে নোটিশটা হচ্ছে, সেখানে একটু ঠিকানাটা থাকা দরকার। স্কুলের হলে স্কুলের এখানটাও ঠিকানা থাকা উচিত, আর যেহেতু ক্লাবে তাহলে এরকম লিখলে নবারুণ সংঘ একটা কমা দিয়ে বাঁকুড়া, অর্থাৎ বাঁকুড়া নবারুণ সংঘ দিয়ে এবার সাবজেক্টটা অবশ্যই লিখবে, অর্থাৎ কী বিষয়ে নোটিশটা, লোকে তো জানতে হবে যে নোটিশটা কী বিষয় নিয়ে নোটিশ দেওয়া হলে, বিজ্ঞপ্তিটা কী বিষয় না, সাবজেক্ট করে করোনা ভাইরাস আউটব্রেক অ্যাওয়ারনেস ক্যাম্প, করোনা ভাইরাস আউটব্রেক অ্যাওয়ারনেস ক্যাম্প, এটা কিন্তু অবশ্যই এই সাবজেক্টটা থাকতে হবে, এরকম করে সাবজেক্টটা লিখবে। এবারে যে কোনো নোটিশ আর রাইটিংয়ের প্রথমের অংশটা একটু প্রথম লাইনটা সামান্য বাঁদিকটা ছেড়ে দিতে হয়, যে কোনো প্যারাগ্রাফের প্রথম অংশটা প্রথমে লাইনটা বাঁদিকটা ছেড়ে দিয়ে তারপরে লাইনগুলো পরপর মার্জিন অনুযায়ী মার্জিনে গায়ে গায়ে লিখতে হবে। তাহলে অল দি মেম্বার্স অফ আওয়ার ক্লাব অ্যাজ ওয়েল অ্যাজ দি লোকাল পিপিল অফ আওয়ার এরিয়া, এখানে আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট, তাহলে অল দি মেম্বার্স অফ আওয়ার ক্লাব অ্যাজ ওয়েল অ্যাজ দি local people of our area are hereby notified that our club Nobarun Sangho has organized a corona virus outbreak awareness camp in our club premises on 15th May 2020 from 10 AM onwards. সেন্টেন্সটা খুব বড়, কিন্তু বড় হলেও তোমার সমস্ত ইনফরমেশনগুলো একটার পর একটা দেওয়া আছে, কিচ্ছু অসুবিধা নাই। তোমরা যে কোনো নোটিশ এইভাবেই শুরু করতে আমি বলেছি। স্টুডেন্টদের ক্ষেত্রে হলে মানে স্কুলের ক্ষেত্রে হলে অল দি স্টুডেন্টস কি অল দি স্টুডেন্টস অফ ক্লাসেস 9 and 10 এইভাবে যেমন লিখতে বলা হয়, তাহলে তেমনি অল দি মেম্বার্স, কারণ এখানে তোমাদের ক্লাবের মেম্বার এবং লোকাল এলাকার লোকগুলোকেও বলতে হবে, মানে সেই জন্যই দেখো করা আছে অল দি মেম্বার্স অফ আওয়ার ক্লাব, আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং দি লোকাল পিপিল অফ আওয়ার এরিয়া, আমাদের এলাকার স্থানীয় লোকেরা, আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট, মানে এখানে এত দ্বারা বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে যে আওয়ার ক্লাব নবারুণ সংঘ হ্যাজ অর্গানাইজড, আমাদের ক্লাব নবারুণ সংঘ আয়োজন করেছে একটা করোনা ভাইরাস আউটব্রেক, অর্থাৎ করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব হয়েছে সেই বিষয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। কোথায় না ইন আওয়ার ক্লাব প্রেমিসেস, আমাদের ক্লাব প্রাঙ্গণে, অন 15th মে 15ই মে 2020 ফ্রম 10 AM অনওয়ার্ডস, মানে শিবিরটা চলবে সেই দিনে সকাল 10টা থেকে, ফ্রম 10 AM অনওয়ার্ডস মানে 10টা থেকে। এবারে বললে যে একটু করোনা বিষয়ে সামান্য কয়েকটা কথা বলতেই হবে তোমাকে, যে উই অল নো দ্যাট, আমরা সবাই জানি যে কোভিড-19 হ্যাজ ব্রোকেন আউট ইন এ প্যান্ডেমিক ওয়ে, একটা অতিমারী রূপে ছড়িয়ে পড়েছে অ্যাক্রস দি গ্লোব, অর্থাৎ সারা পৃথিবী জুড়ে অ্যাক্রস দি গ্লোব। উই অল শুড অ্যাভয়েড বাই, আমাদের সকলের উচিত অ্যাভয়েড বাই মানে মেনে চলা কোভিড-19 প্রোটোকলস, অর্থাৎ কোভিড-19 আচরণ বিধিগুলো, কোভিড-19 বিধিগুলো মেনে চলা উচিত, প্রোটোকলস স্ট্রিক্টলি কঠোরভাবে। সাম এক্সপার্টস, কিছু বিশেষজ্ঞ, অ্যাজ ওয়েল অ্যাজ এবং দি হেলথ স্টাফ, মানে এবং এই হেলথের স্টাফ এবং কিছু বিশেষজ্ঞ উইল রিমেন প্রেজেন্ট, উপস্থিত থাকবেন ইন দি ক্যাম্প, সেই শিবিরে টু গিভ দেয়ার ভ্যালুয়েবল সাজেশনস, তাদেরকে ইন দিস রিগার্ড, এই ক্ষেত্রে বা এই বিষয়ে তাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য বা মূল্যবান পরামর্শ, জাস্ট বলা হয় মূল্যবান পরামর্শ তাদের দেওয়ার জন্য তারা উপস্থিত থাকবেন। এবারে আমরা জানি যে অনলি আওয়ার অ্যাওয়ারনেস, কেবলমাত্র আমাদের সচেতনতাই ক্যান প্রোটেক্ট আস, আমাদেরকে রক্ষা করতে পারে ফ্রম দি ডেডলি ডিজিজ, এই মারাত্মক রোগটা থেকে। অনলি আওয়ার অ্যাওয়ারনেস ক্যান প্রোটেক্ট আস ফ্রম দি ডেডলি ডিজিজ, সো প্লিজ অ্যাটেন্ড দি ক্যাম্প, সুতরাং দয়া করে শিবিরে যোগদান করুন, অ্যান্ড বি অ্যালার্ট, এবং সতর্ক থাকুন, অ্যান্ড বি অ্যালার্ট। এবারে দেখো এই লাস্টের দুটো সেন্টেন্স যে কোনো নোটিশে চিরকাল যে কোনো নোটিশে তোমরা লাগিয়ে দিতে পারবে, এবং মানে তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই, অবশ্যই লাগিয়ে দিতে পারবে শেষে। ফর ফার্দার ইনফরমেশান, অর্থাৎ আরও খবরাখবর বা তথ্যের জন্য এনিওয়ান ক্যান কন্ট্যাক্ট দি আন্ডারসাইন্ড, নিম্ন স্বাক্ষরকারীর সঙ্গে যোগাযোগ করতে পারে, কন্ট্যাক্ট দি আন্ডারসাইন্ড কোঅপারেশন ফ্রম অল ইজ সলিসিটেড, সকলের কাছ থেকে সহযোগিতা কাম্য। এটা তোমরা এই দুটো সেন্টেন্স যে কোনো নোটিশে লাগাতে পারবে। দিয়ে এসডি মানে গেটের সিগনেচার বা সাইন করবে, এটা আমি একটা দেখো মানে নিজের মতন করে একটা করে দিয়েছি, এটা তোমরা নিজেরা সাইন করবে তোমাদের মতো দিয়ে, সাইন করার পরে কি ওখানে পদটা কী দেওয়া আছে না, তুমি সেক্রেটারি কিসের না তোমার একটা স্থানীয় ক্লাবের, তাহলে দি সেক্রেটারি পর অবশ্যই কমা দেবে, তারপরে স্থানীয় মানে ক্লাবটার তো ওখানে নামটা দিতে হবে, যে ক্লাবের নাম তুমি কাল্পনিকভাবে দিয়েছো নবারুণ সংঘ, এরকম অবশ্যই করতে হবে। এরপরে দেখো
এবারে স্কুল হলে তোমাকে আবার কাউন্টার সাইন হেডমাস্টার করাতে হবে, এখানে ক্লাব যেহেতু তো প্রেসিডেন্টের একটা সই করিয়ে নেওয়া ভালো, কাউন্টার সাইন করাতে হবে। তাহলে এসডি করে এখানটা তিনি সই করবেন, সেই জন্য এখানটা ডট ডট দিয়ে ফাঁকা আছে, যে কাউন্টার সাইন্ড বাই দি প্রেসিডেন্ট, কাউন্টার সাইন্ড বাই দি প্রেসিডেন্ট, এরকম লিখে দিলে তাহলে তোমরা নোটিশের স্ট্রাকচারটা খুব নিখুঁত করে বুঝতে পারলে বা এরকম করে করতে হবে। এবারে দেখো তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবারে হচ্ছে কি না, অবশ্যই তোমাদেরকে কি করতে হবে এবারে, মানে মেকিং প্রসেস বা ফ্লো চার্ট তোমাদের আসার ভীষণ চান্স। তো সেইখানে এইখানে দেখো কি দেওয়া আছে, রাইট এ প্যারাগ্রাফ অন হাউ হ্যান্ড স্যানিটাইজার ইজ প্রিপেয়ার, কীভাবে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করা হয় অ্যাট হোম, বাড়িতে, উইদিন 100 ওয়ার্ড। তোমাদের সমস্ত রাইটিংগুলো 100 শব্দের মধ্যে লিখতে হয়, তোমরা জানো 10 নম্বর করে থাকে। এবার হিন্টস তো অবশ্যই দেওয়া যাবে, মেকিং প্রসেস মানে ফ্লো চার্ট মানে তো হিন্টস তো থাকবে, হিন্টস ছাড়া ফ্লো চার্ট হবে না সাধারণত। তাহলে এরকম এগুলো সব দেওয়া আছে, দেখো কালেক্টিং অ্যালোভেরা জেল, মিক্সিং isopropyl alcohol, hydrogen peroxide, distilled water and essential oil, pouring the solution into a clean bowl, mixing properly with a spoon, stirring well, adding few drops of essential oil for a nice fragrance, ready for use, pouring into a spray bottle. তাহলে তোমরা জানো যে আগে মেকিং প্রসেসে আমার ভিডিওটা দেখেছো, তাতে তোমরা শিখেছো যে প্রথমেই একটা অবশ্যই হেডিং করবো। তো হেডিংটা তোমার প্রশ্নটি তো দেওয়া থাকে, তোমরা প্রশ্নটা দেখলেই তো বুঝতে হবে যে কিসের উপর লিখতে বলেছে প্যারাগ্রাফটা, না হাউ হ্যান্ড স্যানিটাইজার ইজ প্রিপেয়ার। তো তোমাদের প্রশ্নতেই দেখবে হেডিংটা পেয়ে যাবে, কিসের উপর লিখতে বলছে না হাউ হ্যান্ড স্যানিটাইজার ইজ প্রিপেয়ার। আমি যেমনভাবে বললাম এরকম করে লিখলে তোমরা অতি অবশ্যই ভালো নম্বর পাবে এবং পাবেই নম্বর, তোমরা এরকম করে লিখবে। তাহলে অন হাউ হ্যান্ড স্যানিটাইজার ইজ প্রিপেয়ার, তাহলে এখানে লিখলে কি হাউ হ্যান্ড স্যানিটাইজার ইজ প্রিপেয়ার। তাহলে এবার হেডিংটা তোমার পেয়ে গেলে, এরকম প্রত্যেকটা শব্দে ক্যাপিটাল লেটার করে এরকম লিখলে। হেডিংয়ের পরে বারবার বলেছি কখনোই ফুল স্টপ দেবে না, হেডিংয়ের পর শেষে অবশ্যই ফুল স্টপ দেবে না, তো এটা একটা আন্ডারলাইন করে দেবে, দেখতে ভালো লাগবে। তাহলে দেখা একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে বলেছি, তোমরা প্রসেস ফ্লো চার্টের ভিডিওতে দেখেছো। অবশ্যই একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স মানে এই বিষয়টা নিয়ে কী বিষয়, যেমন কীরকম লিখেছি দেখো, টু কিল জার্মস অ্যান্ড ভাইরাসেস হ্যান্ড স্যানিটাইজার ক্যান বি ইউজড এভরিহোয়ার ইজিলি অ্যান্ড কুইকলি। তাহলে জীবাণু বা ভাইরাস মারতে হ্যান্ড স্যানিটাইজারকে সব জায়গাতেই সহজে এবং দ্রুত ব্যবহার করা যেতে পারে, এইরকম একটা লিখে দিলে। তারপরে ইট ক্যান বি প্রিপেয়ার্ড অ্যাট হোম, এটা বাড়িতে প্রস্তুত করা যেতে পারে ইন অ্যান ইজি প্রসেস, খুব সহজ পদ্ধতিতে। এবারে আমি প্রত্যেকটা পয়েন্টকে এরকম করবো আর লিঙ্কার ব্যবহার করবো, যে প্রথমে ফার্স্ট রিকোয়ার্ড, এটা REQUIRD, রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ অ্যালোভেরা, এগুলো সব প্রয়োজন মতো মানে পরিমাণে। এটা তো আমি তো কতটা পরিমাণ ব্যবহার করব সেটা আমি যতটা পরিমাণ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার মানে প্রস্তুত করবো তার উপরে নির্ভর করছে। আমি তো আর অনেকটা বা সামান্য এরকম তো বলতে পারি না, আমার প্রয়োজন মতো। তাহলে ফার্স্ট রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ অ্যালোভেরা জেল ইজ কালেক্টেড ফ্রম এ নিয়ার বাই মার্কেট, নিকটস্থ একটা বাজার থেকে অ্যালোভেরা জেল প্রয়োজন মতো আনতে হবে। দেন আইসোপ্রপিল অ্যালকোহল, হাইড্রোজেন পারঅক্সাইড, ডিস্টিল ওয়াটার অ্যান্ড সাম এসেন্সিয়াল অয়েল আর মিক্সড, উইথ দি অ্যালোভেরা জেল প্রপোর্শনালি মানে সমানুপাতিকভাবে, অর্থাৎ আমার যেমনটা দরকার সেই অনুযায়ী মেশাতে হবে। এখানে তো তোমার কতটা কী পরিমাণে মেশাতে হবে সেটা বলা নাই, তাহলে আমি ধরে নিলাম যে আমার যেরকম দরকার, অর্থাৎ এগুলো সব মেশাবো কীভাবে না প্রপোর্শনালি, অর্থাৎ সমানুপাতিকভাবে এগুলোকে মেশাবো। তারপরে কি আফটার দ্যাট, তারপরে দি সলিউশন, ওই যে সলিউশনটা হলো দ্রবণটা, দি সলিউশন ইজ পোর, ঢালা হলো দ্রবণটাকে ইনটু এ ক্লিন বাউল, একটা পরিষ্কার পাত্রে ঢালা হলো। অ্যান্ড দি মিক্সিং ইজ ডান, এবারে ওই ঢালার পরে ওই মিক্সিংটা মানে আরও ভালো করে মিক্সড করতে হবে। কী করে মিক্সিং ইজ ডান প্রপারলি, আরও সুন্দরভাবে উপযুক্তভাবে মিক্স করা হয় বাই স্টারিং ওয়েল, ভালোভাবে নাড়া দিয়ে, উইথ এ স্পুন একটা চামচ দিয়ে ভালো করে নাড়া দিয়ে ওই মিক্সিংটাকে আরও সুন্দর করে করা হলো। নেক্সট পরে এ ফিউ ড্রপস অফ এসেন্সিয়াল অয়েল আর অ্যাডেড টু দি মিক্সচার, পরে আরও কয়েক ফোঁটা প্রয়োজনীয় তেল কিছু এর সঙ্গে যোগ করা হলো। টু দি মিক্সচার, ওই অয়েল যোগ করা হচ্ছে টু দি মিক্সচারটার সঙ্গে ফর ফ্র্যাগ্রেন্স। তাহলে নেক্সট এ ফিউ ড্রপস অফ এসেন্সিয়াল অয়েল আর অ্যাডেড টু দি মিক্সচার ফর ফ্র্যাগ্রেন্স মানে সুগন্ধির জন্য বা সুগন্ধের জন্য মিক্সড করা হলো। নাও হ্যান্ড স্যানিটাইজার ইজ রেডি, এখন হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত। ফাইনালি ইট ইজ পোর্ড ইনটু এ স্প্রে বটল, একটা স্প্রে বটলে এটাকে ঢেলে দেওয়া হলো ফর ইউজিং ইজিলি, সহজে ব্যবহার করার জন্য এটাকে একটা স্প্রে বটলে ঢালা হলো। তাহলে যাই হোক, তোমাদের দেখো
আমি পুরো 90 নম্বর কিন্তু কিভাবে করলাম এবং খুব গুরুত্বপূর্ণ সাজেশন পরামর্শ দিলাম। আশা করা যায় তোমরা এইভাবে করলে ভালো নম্বর পাবেই এবং এইভাবে করবে এবং সময় বাঁচাবে, বারবার বলছি সময় বাঁচাবে এবং খুব ভালো করে এরকম করে করবে, যেখানে যেটা তোমার সুবিধা হবে, কমন পাবে, মানে করতে পারবে তাড়াতাড়ি সেগুলো করে নেবে, দিয়ে সেইভাবে সময় বাঁচাবে যাতে করে লাস্টে একদম থরলি কোশ্চেনের অ্যান্সারগুলো সব মেলাতে পারো। আশা করা যায় তোমাদের অসুবিধা হবে না এবং খুব ভালো নম্বর পাবে। তোমরা এইভাবে করো আর মোটেই টেনশন করবে না, কোনো সাবজেক্টের কোনো পরীক্ষার বিষয়ে মোটেই টেনশন করবে না। টেনশন করলে জানা জিনিসও ভুল হয়ে যাবে, মোটেই টেনশন করবে না এবং প্রথম থেকে শান্ত থাকবে এবং চেষ্টা করবে যে আমি বারবার প্রশ্নগুলো সুন্দর করে পড়ে বুঝবো, বুঝে উত্তরগুলো ঠিকঠাক লিখবো এবং একবার মিলিয়ে দেখে নেবো যে আমি ঠিকঠাক করেছি কিনা, কারণ মেলানোর সময় হয়তো কোনো কিছু ভুল বেরোলে তখন তুমি আবার কারেকশন করতে পারবে। তাই বলছি যে একটু সময় বাঁচিয়ে রাখবে এবং প্রথম থেকে ওই প্রসেসে করবে, যখন যেটা পারবে তখন সেটাই করবে, কারণ যেহেতু ইংরেজির ক্ষেত্রে কোথাও দাগ নাম্বার দেওয়ার ব্যাপার থাকছে না, যখন যেটা তোমার সুবিধা বা যখন যেটা করতে পারবে তখন সেটা করবে যাতে করে সময়টা বাঁচে। যাই হোক, তোমরা আশা করা যে খুব ভালো নম্বর পাবে এবং এইভাবেই পরীক্ষাটা দেবে, খুব ভালো নম্বর পাবে। বেস্ট অফ লাক।